আসসালামু আলাইকুম সবাইকে। আ বাংলা মেডের পক্ষ থেকে এ আমাদের ভিক্টোরি ভাইভা বইয়ের এই সেশনটাতে আপনাদের সবাইকে স্বাগতম। আ ১ম এই ভিক্টোরি ভাইভা বই সম্পর্কে কিছু একটু বলে নিই। এই ভাইভা সেশনটা কি? এটা হচ্ছে জেনারেল পার্টের একটা সেশন। কিভাবে জেনারেল পার্টে ভাইভাটা আমরা ফেস করব, কি প্রশ্ন আসতে পারে, আমাদের বোর্ড মেম্বাররা কারা আছে, তারা কি প্রশ্ন করতে পারে, এইটা নিয়ে আজকে আমাদের সেশন। ওকে? আর প্রতিটা জিনিস ভাইবার একেবারে শুরু থেকে বোর্ডে ঢোকার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা ডিসকাস করব। আর ভিক্টোরি ভাইভা বইতে আ এই বিষয়টা কত সুন্দর করে সাজানো সেই জিনিসটাই আজকে আমি ফারদিন শাহরিয়ার শুভ, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত। আমি আপনাদের সঙ্গে কনভে করব। ওকে? পরিচয়টা তো বলেই ফেললাম। এখন আমাদের সেশনটা শুরু করা যাক। ১ম এ একটা নিজের একটা অভিজ্ঞতা বলে নিই। ভিক্টোরি ভাইভা বইটা এত সুন্দর একটা বই, যেটা দেখলে আমার মনে হয় যে এই বইটা যদি আমাদের সময় আমরা পেতাম এরকম একটা গুছানো বই বিসিএস জেনারেল ভাইবার জন্য, তাহলে মনে হয় আমাদের ভাইভাটা ব্যক্তিগতভাবে আমি আমার ভাইভাটা আরো ভালো দিতে পারতাম। এই জিনিসটা তাই যতবার এই বইটা দেখি আমি মিস করি যে এমন একটা বই আমাদের সময় ছিল না। সুতরাং বোঝা যাচ্ছে আপনারা ডাক্তাররা অনেক লাকি যে এত সুন্দর একটা বই জেনেসিস বিসিএস কেয়ার এবং বাংলা মেডের পক্ষ থেকে আপনারা পেয়েছেন। ঠিক আছে? আপনারা কিনতে পেরেছেন। এখন এটা আপনারা পড়তেও পারতেছেন। সুতরাং এই জন্য আপনাদেরকে শুভকামনা যে আপনাদের প্রস্তুতিতে খুব বড় একটা সহায়ক হতে যাচ্ছে এই বিসিএস ভিক্টোরি ভাইভা বইটা জেনেসিসের। আচ্ছা, এখন ১ম এই দেখেন যেভাবে বইটা সাজানো আছে এইগুলো বলে যাব। আর এর মধ্যে আপনাদেরকে আমি আরো বলব যে কোন জিনিসগুলা ভালোমতো পড়ে যেতে হবে। ১ম এ দেখেন এই ১ম পৃষ্ঠাতেই আছে introduce to viva। এইটা হচ্ছে এমন একটা জিনিস আ আল্টিমেট ওপেনার বলে। যে আপনাকে ১ম প্রশ্নটা এটাই করবে মেক্সিমাম বোর্ডে যে introduce yourself এরকম একটা প্রশ্ন আপনি পেতেই পারেন। সুতরাং এই জিনিসটা যদি গুছিয়ে একটু লিখে নিয়ে যান নিজের সম্পর্কে যে আপনি কি করেছেন, কোথায় পড়াশোনা করেছেন, ফ্যামিলিতে আপনার বাবা-মা কি করছে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, তারপরে হচ্ছে কোন মেডিকেলে পড়েছেন, আপনি কি এক্সট্রা কারিকুলার এক্টিভিটি করেছেন, আপনার হবি গুলো কি, হ্যাঁ? আউট অফ দ্য বক্স কি কাজ করেছেন? এইরকম তথ্য দিয়ে সুন্দর মতো গুছিয়ে যদি একটা লিখে নিয়ে যেতে পারেন, তাহলে কিছু লাইন আপনি সুন্দর মতো সেখানে বলে আসতে পারবেন। ভাইবা বোর্ডে এমনি অনেক প্রেশার থাকে। সেই প্রেশার ট্যাকেল করে অনেক বড় করেও যদি আমরা লিখে নিয়ে যাই, সেই কথাগুলো ছোট হয়ে যায়। হ্যাঁ? সুতরাং একটা সুন্দর মতো গুছিয়ে নিয়ে যান। এই গুছানোর কাজটাই জেনেসিস বিসিএস কেয়ারের আমাদের পেজ এবং গ্রুপে সুন্দর মতো আমি লিখে দিয়েছি। একবার দেখে নিতে পারেন আর নিজের মতো করে নিজের তথ্যগুলো দিয়ে দিতে পারেন। ওকে, ইন্ট্রোডাকশন টু ভাইভা, হ্যাঁ? এখানে গেল ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখন ইন্ট্রোডাকশন টু ভাইভা আরো কিছু আছে। ম্যানার এটিটিউড, হ্যাঁ? কিভাবে আপনি ভাইভা বোর্ডে নিজেকে প্রেজেন্ট করবেন। ওকে? এটা তো বুঝাই যাচ্ছে একটা হাম্বল জেস্টার না থাকলে বিসিএস ভাইভা বোর্ডে আপনার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। সুতরাং আমরা তো কেউ এটা করতে চাই না। সুতরাং ঢোকার সময় আসসালামু আলাইকুম দিয়ে মে কামিন স্যার বলবেন। চেয়ারম্যান স্যারের মানে আপনার মেম্বার যে চেয়ারম্যান থাকবে আপনার বোর্ডে তার দিকে তাকিয়ে এরপরে ২ সাইডে ২ জন যে থাকবে এক্সটার্নাল তাদের দিকেও একটু আই কনট্যাক্ট করবেন। আস্তে একটু সালাম দিয়ে দিবেন তাদেরকেও। তাহলে বোঝা গেল যে আপনি সবাইকে সমানভাবে প্রাধান্য দিচ্ছেন। এই জিনিসটা যেন মিস না হয়। তারপরে দেখেন এই যে এখানে তথ্যগুলো দেওয়া আছে, কোন জিনিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ঠিক আছে? বিসিএস এ কেন আসতে চান? এরকম একটা প্রশ্ন করে। ঠিক আছে? এই জিনিসগুলো সুন্দর মতো আমাদের এখানে উত্তর দেওয়া আছে। তারপরে নিজের সম্পর্কে জানতে হবে যেটা বললাম। পরিবার সম্পর্কে, মেডিকেল কলেজ সম্পর্কে এগুলো আপনারা ভালো মতো জেনে যাবেন। এবার দেখুন ভাইভা দিতে আসার পূর্বের আপনার প্রস্তুতিগুলা। এটা একটু আমি বলে ফেলি। এখানে লেখা আছে অনেক কিছু পড়ে নিবেন। তবুও আমি মুখে বলি আপনারা শুনুন এভাবে করে যাবেন। ৬ তারিখে ভাইভা বেশি দিন সময় নেই। আশা করি এতদিনে আমাদের সেশনগুলো দেখেছেন, আমার কথাগুলো শুনেছেন। হ্যাঁ, আমি আপনাদের ড্রেস কি পড়তে বলেছি ছেলেদের মেয়েদের সেভাবে পড়ে যান। আবার রিপিট করছি। ছেলেরা সাদা শার্ট পরেন। হ্যাঁ, সাদার উপর কোনো শার্ট নাই। একটু হালকা একটা জলছাপওয়ালা স্ট্রিপ থাকতে পারে, এরকম। দেন হচ্ছে আ আপনারা যে কোট বা ব্লেজার পড়বেন সেটা হতে হবে ব্লাক অর নেভি ব্লু। ব্লাকটা অনেকটা উকির কালার তাই একটু ডিপ নেভি ব্লু যেটা ব্লু কালার সেটা আপনারা প্রিফার করতে পারেন। এতে আপনাকে স্মার্ট লাগবে। আই হোপ। তারপরে হচ্ছে একটা সুন্দর টাই পড়বেন। টাইটা কি? টাইটা ডিপ ব্লু হতে পারে, মেরুন হতে পারে, ডিপ মেরুন, হ্যাঁ? এই কালার গুলো আপনারা চুজ করতে পারেন। ঠিক আছে? কন্ট্রাস্ট করে সুন্দর মতো। দেন টাই এর মধ্যে ছোট দাগ থাকতে পারে, হালকা স্ট্রিপ সাদা এরকম নিতে পারেন। জুতা অক্সফোর্ড শু পরলে সবচেয়ে ভালো। হ্যাঁ? এটা হচ্ছে সরকারি চাকরিজীবী আমলাদের জুতা। এই সবগুলো জিনিসই ভিক্টোরিয়া মেমো লেখা আছে তাও বলছি। হ্যাঁ? এটা নিতে পারেন বা যেকোনো একটা কালো জুতা মার্জিত। একেবারে খুব বেশি চোখা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না এরকম জুতা আপনারা ব্যবহার করবেন না। হাতে একটা ঘড়ি পড়তে পারেন। আমার মতো এরকম একটা চেইন ঘড়ি পড়তে পারেন বা বেল্টের ঘড়ি যেটা আপনি প্রেফার করেন, পড়ে যান। ওকে? দেন আ
এই তো। আর মেয়েদের জন্য বলছি জামদানি শাড়ি, সুন্দর একটা ভাইবার ড্রেস, হ্যাঁ? সেটা পড়তে পারেন। যারা শাড়ি পড়তে পছন্দ করেন, কেউ যদি শাড়ি প্রেফার না করেন, সে সুন্দর সালোয়ার কামিজ পড়তে পারেন। এখানে একটা সাজেশন দিচ্ছি। আড়ং-এ খুব হালকা কালারের কিছু সালোয়ার কামিজ পাওয়া যায়, আপনারা সেটা নিতে পারেন, হ্যাঁ? আমরা ভাইভা বোর্ডে যখন আমরা ভাইভা দেওয়ার আগে আমাদের অনেকগুলো গ্রুপ ছিল, সেখানে ডিসকাস করতাম কোন ড্রেস পড়বো। আপুরা আড়ং, হ্যাঁ? এটা প্রেফার করত। ঠিক আছে? আমার পরিচিত অনেকেই কিথেন কিন এটা সাজেস্ট করেছে যে মেয়েরা আড়ং-এর আপনার মানে সালোয়ার কামিজ পড়তে পারে। এখন বোরকা পড়ার ক্ষেত্রে বোরকা পড়ার ক্ষেত্রে আপনারা কালো বোরকা প্রেফার করতে পারেন। সুন্দর একটা হিজাবের সঙ্গে সে পরে যেতে পারেন। এতে কোনো বাধা ধরা নাই। সুন্দর, হ্যাঁ? আর এই কান ঢাকা কান খোলা এটা প্রিলিমিনারি পরীক্ষা না, লিখিত পরীক্ষা না। এটা ভাইভা পরীক্ষা। এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ? এটা সুন্দর মতো বোরকা পরে যেতে পারেন। এখন ছেলেদের যারা আ ইসলামী দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ, ড্রেস কোড এপ্লাই করে মানে পাঞ্জাবি পায়জামা পরে, তারা সুন্দর সাদা পাঞ্জাবি পড়তে পারেন। মাঝখানে একটা হালকা একটা ডিজাইন থাকলো, হ্যাঁ? মার্জিত একটা ডিজাইন সেটা পড়তে পারেন। পায়জামা থাকবে সঙ্গে জুতাটা ওই অক্সফোর্ড শুই পরেন, হ্যাঁ? একটা শু পরে যায়েন। স্যান্ডেল পরার দরকার নাই। হ্যাঁ? এভাবে করতে পারেন। কাগজপত্রগুলো সুন্দর মতো গুছিয়ে রাখেন। কাগজপত্র যা লাগবে তার থেকে একটু বেশি কাগজপত্র নিয়ে নিয়ে যান। ওকে? কারণ ভাইভা বোর্ডে গিয়ে কোন কাগজ কম, এরকম একটা পেরেশানিতে আপনাদের যাওয়ার দরকার নাই। এখন একটা জিনিস বলি, ভাইভা বোর্ডে যদি আপনার কোন কাগজ কম থাকে, সেটা নিয়েও কোন টেনশন এখন থেকে করবেন না। কারণ কাগজ কম থাকলে তারা একটা সুন্দর লিস্ট দিবে যে কোন কাগজ আপনার মিসিং আছে, সেটা আপনারা ইনপুট দিবেন। পরে ১-২ দিনের মধ্যে ওরা রুম নাম্বারও বলে দিবে যে এইখানে এসে সুন্দর মতো কাগজগুলো জমা দিয়ে যাবেন। ওকে? পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের অ্যাপ্লিকেশন সহ একটা কাগজটা জমা দিয়ে যাবেন। যারা ওই যে এনওসি, অনেকের অফিসে এখনো এনওসি পান নাই, তারা এই কাজগুলো সুন্দর মতো করতে পারেন। হ্যাঁ? এটা নিয়ে পেরেশানি হওয়ার কিছু নাই। ঠিক আছে? হ্যাঁ, আর তারপরে এইগুলা ছবি, তারপরে বাকি সব জিনিসগুলা গেজেটেড অফিসার দ্বারা সিগনেচার সত্যায়িত করে নিয়ে যাবেন, যেগুলো সত্যায়িত করা লাগবে। ওকে? এখন আমরা দেখেন এই যে ইন্টারভিউ রুমে ঢোকা, বসা, ব্যবহার সবকিছু সুন্দর মতো আমাদের ভিক্টোরি ভাইবা বইয়ে, হ্যাঁ, উল্লেখ করা আছে। এবার চলে যাই। যেভাবে উত্তর দিবেন এই জিনিসগুলো বলা আছে, আপনারা এগুলো দেখে নিবেন। ওকে? আ তারপরে আমরা চলে যাচ্ছি ভাইবার আলাদা প্রস্তুতি। হ্যাঁ, এগুলো দেখেন। ওকে। introduce yourself কত সুন্দর করে আমাদের ভিক্টোরি ভাইবা বইয়ে introduce yourself জিনিসটা লেখা আছে। এই জিনিসটা আপনারা এখান থেকেও একটু হেল্প নিয়ে দেখতে পারেন। ওকে। এবার আমরা এই পার্টটা স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ? কিছু কমন কোয়েশ্চেন। ঠিক আছে? এই কমন কোয়েশ্চেন গুলো দেখে যান। হ্যাঁ? যে এখন কি করছেন? যে চাকরি করে ভাইভা বোর্ডে তার দামটা এমনি একটু বেড়ে যায়। ইন্টার্নশিপ যারা করছেন মানে ইন্টার্নশিপ শেষ করে মাত্রই করলেন, তারা তো চাকরি করতে পারবেন না। তো মাত্র শেষ করলেন। কিন্তু যাদের কয়েকদিন আগে পাস করে বের হয়েছেন, তারা কি করছেন? এটা একটা বার্নিং কোয়েশ্চেন। হ্যাঁ? যে মানে কোয়েশ্চেনটা করবে, এখন কি করছেন? তাহলে আপনি রেসিডেন্সিতে আছেন, কোর্সে আছেন, ডিপ্লোমাতে আছেন, যা করছেন, হ্যাঁ? এফসিপিএস, এমএস, এমডি, ডিপ্লোমা যাই করেন সেটা কনভে করে আসুন। যদি প্রশ্নও না করে ইনিয়ে বিনিয়ে কোনোভাবে বলে আসার অবশ্যই চেষ্টা করবেন। তাতে দেখবেন আপনাদের ভাইবার নাম্বারটা অনেক বেড়ে যাচ্ছে। ওকে? এরপরে এই যে দেখেন প্রশ্ন এখানে আছে কি, পাস করার এতদিন পরেও কিছু করেন নাই কেন? এই কোয়েশ্চেনটা একটা, হ্যাঁ, ভালো কোয়েশ্চেন না। ঠিক আছে? সুতরাং এই জিনিসটা ফেস করার দরকার নেই। কিছু একটা করছেন। মনে করেন কেউ কিছু না করলেও খ্যাপ মারেন, এটা বলার দরকার নেই ডাক্তারদের জন্য। বলে দিবেন, হ্যাঁ, একটা আমি চেম্বার করি। হ্যাঁ? এই জিনিসগুলো সুন্দর মতো বলে আসেন। ওকে? দেন এই যে এগুলো সবকিছু দেখবেন। তারপরে হচ্ছে নিজের জেলা সম্পর্কে খুব ভালো করে জানবেন। হ্যাঁ? আপনার জেলা, উপজেলাতে মুক্তিযোদ্ধা কমান্ডার কে ছিল? গণ্যমান্য ব্যক্তি কারা? হ্যাঁ? বড় সাহিত্যিক কারা? হ্যাঁ? এই জিনিসগুলো আপনারা দেখবেন। আ বড় যদি আ ছ সিনেমা করে, অভিনেতা থাকে বিখ্যাত, তার সম্পর্কে জেনে যাবেন। ওকে, কবি সাহিত্যিক সম্পর্কে জানবেন। কবি সাহিত্যিক থেকে রেগুলারলি, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি প্রশ্ন হয়ে থাকে। সুতরাং তাদের সম্পর্কে ভালোমতো জেনে যাবেন। হ্যাঁ, সেক্টর কমান্ডারদের সম্পর্কে জানবেন। তারপরে ওইখানে, হ্যাঁ, আ আ আরো যেই মনে করেন বর্তমান প্রেক্ষাপটে বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপটে বিখ্যাত ব্যক্তি যারা আছে, তাদের সম্পর্কে জেনে যাবেন। আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের এই ভিক্টোরি ভাইভা বইয়ে, বাংলা মিডিয়াম ভিক্টোরি ভাইভা বইয়ে সুন্দর মতো এই বিখ্যাত ব্যক্তিদের নাম আছে। আমরা একটু পরবর্তীতে আসছি। এগুলোও দেখতে পারবেন। হ্যাঁ? এত সুন্দর গোছানো বই, হ্যাঁ, আমাদের সময় ছিল না। যে এত মানে
সাম্প্রতিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স আর বেসিক যে জিনিসগুলো সেগুলো প্রতিটা জিনিসই যেন সুন্দর মতো জানতে পারি এমন বই আমি বাজারে আগে পাইনি। একটা পূর্ণাঙ্গ বই এই ভিক্টোরি ভাইবা বইটা। এই যে দেখেন এখানে লেখা আছে মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরে ছিল আপনার এলাকা, জেলার ব্র্যান্ডিং কি, হ্যাঁ? আপনার জেলার বিখ্যাত কি? হ্যাঁ, বগুড়া হলে বগুড়ার দই বিখ্যাত। বগুড়া শুধু দইও বিখ্যাত না, বগুড়া কিন্তু শেরপুরে হ্যাঁ, জাতীয় মসলা কেন্দ্র অবস্থিত। ঠিক আছে? মসলা গবেষণা কেন্দ্র অবস্থিত। কেন এটা অবস্থিত জানেন আপনারা? কারণ হচ্ছে বগুড়ার ছোট মরিচের ঝাল বেশি। এমন বলেছে না? ওই ছোট মরিচটা বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদন হয় বগুড়াতে। সুতরাং এই জিনিসগুলো জানতে হবে। ওকে? মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত স্থান, উপজাতি কারা আছে, উত্তরবঙ্গের উপজাতি কারা, যদি আপনি দক্ষিণবঙ্গের হয়ে থাকেন কক্সবাজার সাইডের ওইখানে উপজাতি কারা আছে, মারমার আছে, চাকমার আছে জানতে হবে। উপরে উত্তরবঙ্গের দিকে থাকলে সাঁওতাল আছে, হ্যাঁ? দেন ময়মনসিংহের দিকে থাকলে গারুরা আছে, সিলেটের দিকে থাকলে খাসিয়ার আছে। এই জিনিসগুলো আপনাকে ভালো মতো জেনে নিতে হবে। দেখেন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবার আগে যে নামটা লেখা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তার সম্পর্কে খুব ভালো করে যেতে হবে। এরপর ২য় নামটি এটার গুরুত্ব কোনো অংশেই কম না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো সমান গুরুত্বপূর্ণ নাম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা। হ্যাঁ? এই ২ জনের ব্যাপারে খুব ভালো করে জেনে ভাইবা বোর্ডে আপনারা যাবেন। আমাদের ভাইবার যে বিজ্ঞ সদস্যরা আছে তারা এই আমাদের এই ২ মহান ব্যক্তি সম্পর্কে প্রশ্ন ফ্রিকোয়েন্টলি করছে। সুতরাং জেনে যাবেন। দেন আরো মহান ব্যক্তি আছে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সোহরাওয়ার্দী তাদের নামগুলো জানবেন। জুলাই শহীদে হয়েছে যারা, হ্যাঁ? আমাদের শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, হ্যাঁ? পানি লাগবে পানি। এই মীর মুগ্ধ তাদের সম্পর্কে খুব ভালো করে জেনে যাবেন। ওকে? এরপরে আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো জানবো ৫২ থেকে ৭১ পর্যন্ত খুব ভালো মতো জেনে যাবো। ওকে? ৫২ তে ভাষা আন্দোলন শুরু হয়েছিল যে তমুদ্দিন মজলিস গঠন করেছিল। অ্যাকচুয়ালি ওটা হয়েছে ১৯৪৭ সাল থেকেই। ৪৭ এ ভাষা আন্দোলনের বীজটা রোপণ হয়েছিল তমুদ্দিন মজলিস গঠন করার মাধ্যমে। সেটা ভালো করে জানবেন। তারপরে ৭১ পর্যন্ত 1 বাই 1 ঘটনাগুলো জেনে যাবেন। যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা কম সেগুলো আ কম পড়বেন, যেগুলো বেশি এগুলা একটু ভালো করে দেখে যাবেন। কারণ হচ্ছে আমাদের কাছে সময় কম। unnecessary টপিক পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নাই। ওকে? এখানে দেওয়া আছে মহান ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, ওকে? মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। ঠিক আছে? আরো আমি বলে দিচ্ছি যে জিনিসগুলো অবশ্যই দেখবেন। ১১ টি সেক্টর সম্পর্কে খুব ভালো করে জানবেন। দেন জেড ফোর্স, এস ফোর্স, হ্যাঁ? কে ফোর্স। এই ৩ ফোর্স সম্পর্কে খুব ভালো করে জেনে যাবেন। ৩ ফোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেড ফোর্সটা। হ্যাঁ? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১ নাম্বার সেক্টর আর ১১ নাম্বার সেক্টর এই ২ টা সেক্টরে ছিল। এটার মজার একটা তথ্য। আমরা ১ নাম্বার সেক্টরটা সবাই জানি। উনি চট্টগ্রামে ছিল। কিন্তু উনি কিন্তু ১১ নাম্বার সেক্টরে যুগপৎভাবে কাজ করেছে। যুগপৎভাবে না আমি একটু টাইমলাইনটা বলে দিচ্ছি। যখন এই সেক্টরটা গঠন হয় এপ্রিলের দিকে তখন এপ্রিল থেকে জুন পর্যন্ত তিনি ১ নাম্বার সেক্টরের দায়িত্বে ছিল। এরপরে মে মাসে উনি জেড ফোর্সটা সুন্দর মতো গুছায়। উনি জেড ফোর্সের কমান্ডার ছিল। মে মাসে জেড ফোর্স গোছানোর পরে উনি জুন থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত আপনার ১১ নম্বর সেক্টরের দায়িত্বে ছিল। তো সুতরাং এই যে ২ টা সেক্টরের দায়িত্বে ছিল এই জিনিসগুলো আপনারা ভালোমতো জেনে যাবেন। বীরশ্রেষ্ঠদের সম্পর্কে ভালোমতো জানবেন। ওকে? অপারেশন গুলো সম্পর্কে ভালোমতো জানবেন। যেমন অপারেশন শিরোমণি এটা কোথায় হয়েছে? ঠিক আছে? আনকমন একটা কোয়েশ্চেন। আমরা অপারেশন জ্যাকপট সম্পর্কে জানি, হ্যাঁ? অপারেশন বিগ বার সম্পর্কে জানি। কিন্তু অপারেশন শিরোমণি সম্পর্কে কি জানি? এই শিরোমণি সম্পর্কে আপনারা পড়ে যাবেন। শিরোমণি ঘটেছে যশোরে একটা যুদ্ধ। ঠিক আছে? এটা নিয়ে আপনার অ বিশ্বের বড় ওয়ার এন্ড কালচার, ওয়ার এন্ড পিস যে সাবজেক্ট গুলো সেখানে এই অপারেশন শিরোমণি পড়ানো হয়। সুতরাং এই সম্পর্কে জেনে যাবেন। আমাদের বিজ্ঞ সদস্যরা এই সম্পর্কে খুব ভালো জ্ঞাত। আপনাদেরকে এই প্রশ্নগুলো করবে। এখন সংবিধান। সংবিধান সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। আমাদের ভিক্টোরি ভাইভা বইয়ে খুব সুন্দরভাবে মুক্তিযুদ্ধ সংবিধান আলাদা করে চ্যাপ্টার করে দেওয়া আছে। আমরা যাচ্ছি সামনে সেই জিনিসগুলো দেখতে। ওকে? সংবিধানে যে জিনিসগুলো দেখব, সংবিধানের মূলনীতি দেখব, তফসিল দেখব, গুরুত্বপূর্ণ ধারাগুলো দেখব, সংশোধনী আর শপথ কে কাকে পড়াতে পারে সেই জিনিসগুলো দেখব। ওকে? মূলনীতি। এটা তো আমরা জানি সংবিধানের মূলনীতি কি। এখন তফসিল সম্পর্কে বলি। তফসিল আমাদের ৪ টা তফসিল জানতে হবে। ওকে? ১ম তফসিলটা। অস্থায়ী বিধান সত্ত্বেও কার্যকর আইন এইটা। ঠিক আছে? যে অস্থায়ী কোনো একটা বিধান দিলেন। তাছাড়াও যেইসব আইন বলবৎ থাকবে তার সম্পর্কে জানতে হবে। ২ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এটাও তো গুরুত্বপূর্ণ না? কারণ এটা বর্তমানে বাংলাদেশে বিলুপ্ত। ৩ নাম্বার হচ্ছে শপথ গ্রহণ। কে কাকে শপথ পড়ায়? রাষ্ট্রপতি কাকে শপথ পড়ায়? প্রধান বিচারপতি কাকে শপথ পড়ায়? ঠিক আছে? প্রধানমন্ত্রী যখন থাকবে, সংসদ গঠন হবে সে তাকে কাকে শপথ পড়াবে? হ্যাঁ? দেন হচ্ছে পিএসসি মেম্বার কে শপথ পড়ে? এই জিনিসগুলো আপনি তফসিল ৩ থেকে জানতে পারবেন। এবার তফসিল ৪ ক্রান্তিকালীন, হ্যাঁ?
মানে জরুরি অবস্থা বা ক্রান্তিকালীন অবস্থার বিধানাবলী। ঠিক আছে? এটা হলো তফসিল ৪। এই ৪ টা তফসিল জানলেই হবে। বাকি ৫, ৬, ৭ এই মুহূর্তে জানার কোনো প্রয়োজন নাই। দেন হচ্ছে মেডিকেল সায়েন্স থেকে কি জিনিসটা আছে? আপনার পুরো আপনাদের যে মেডিকেলের কারিকুলাম, হ্যাঁ? সেই জিনিসটা সুন্দর মতো আমাদের ভিক্টোরি ভাইভা বইয়ে দেওয়া আছে। সুতরাং এইখান থেকে যদি আপনি সুন্দর মতো পড়ে যান ভাইভা বোর্ডে আপনার মেডিকেল সায়েন্সের পার্টটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা আপনাকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যেতে পারে। ওকে? এবার ভাইবার দিনের কিছু এই যে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, মজার জিনিস। হ্যাঁ? আমি প্রতিদিন দিচ্ছি না ডেইলি ভাইভা বুস্টার। সেখানে দেখেন শুরুতেই আমি আমাদের বাংলা মাস এখন যে শ্রাবণ চলছে সেই মাসটা দেই। ইংরেজি তারিখ দেই মানে গ্রেগরীয় তারিখ বা খ্রিস্টাব্দ যেটা সেটা দিচ্ছি। আর আমাদের হিজরি তারিখ যেটা সেটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ? ওকে সফর মাস চলছে। আজকে হচ্ছে ৯ই সফর। দেখেন ডেটগুলো এভাবে আপনাদের মুখস্থ থাকতে হবে প্রতিদিন। যেদিন আপনি ভাইভা দিতে যাচ্ছেন সেদিনের সকালেরটা তো অবশ্যই থাকতে হবে। দেখেন জেনেসিস আর জেনেসিস বিসিএস আপনাদেরকে কিভাবে প্রস্তুত করায়? যখন আপনি প্রতিদিন এই ডেটগুলো জানছেন, যেমন আমার কেন মুখস্থ? কারণ আমি প্রতিদিন পোস্ট করছি ডেটগুলা। আপনি যদি প্রতিদিনের পোস্টটা দেখেন, পত্রিকার গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখে ফেলেন আমাদের সাথে, তাহলে আপনাদের প্রস্তুতিটা খুব সুন্দর মতো শানিত হবে। ওকে? এবার দেখেন আপনার ভাইবা নির্দিষ্ট হবার পর ওই দিনে বাংলা, আরবি তারিখ জেনে নিবেন। ঠিক আছে? ওই দিনের গুরুত্বপূর্ণ ঘটনা জেনে নিবেন। কারণ কোন বিখ্যাত মানুষের জন্মদিন ছিল সেগুলো জানবেন। ওকে? দেখুন আপনার নাম, আপনার নামের বিখ্যাত মানুষ সম্পর্কে জানেন। হ্যাঁ, আপনার জেলার বিখ্যাত মানুষ সম্পর্কে জানেন। এগুলো তো আগেই বললাম। এগুলো দেখবেন। ওকে? হ্যাঁ, তারপরে কি জুতা পরবেন না পরবেন এই জিনিসগুলো সুন্দর মতো দেওয়া আছে। যেগুলো অলরেডি আমি আপনাদের সাথে কনভে করেছি বা বলে এসেছি। ওকে? আর আমাদের এই ভাইভা বইটাতে কিছু রিয়াল ভাইভা এক্সপেরিয়েন্স আছে। ওকে? আমার অনেক কলিগ আমি তো ৪৩ তম বিসিএস থেকে হ্যাঁ চাকরিরত। আ অনেকেই ৪৪ এ বড় ক্যাডার হয়েছে। কেউ অ্যাডমিন হয়েছে, কেউ হয়েছে আপনার পুলিশ ক্যাডার, কেউ হয়েছে আপনার ফরেন সার্ভিসে, হ্যাঁ? ফরেন ক্যাডার, তারপর শিক্ষা ক্যাডারও আবার কেউ হয়েছে রিপিট ক্যাডার। তাদের থেকে আমি ভাইভা এক্সপেরিয়েন্স গুলো একেবারে লেটেস্ট গুলো নিয়ে ভিক্টোরি ভাইভা বইয়ে আ সংবলিত করেছি। সেখান থেকে আপনি একেবারে নতুন এক্সপেরিয়েন্স গুলো দেখে নিতে পারবেন। এই যে দেখেন সুজাতুল্লাহ স্যারের বোর্ডে, হ্যাঁ? কি প্রশ্ন করেছে সেই জিনিসগুলো আপনারা এই রিয়াল ভাইভা এক্সপেরিয়েন্স থেকে দেখে নিতে পারবেন। আর গতকাল তো আমার একটা ক্লাস ছিল। সেই ক্লাসে হ্যাঁ, ও যে আন্ডারস্ট্যান্ড ইউর ব্যাটলফিল্ড, ওকে? নো ইউর ব্যাটলফিল্ড এটা হচ্ছে আমাদের ভিক্টরি ভাইভা বইয়ের একটা এক্সক্লুসিভ পোরশন। হ্যাঁ? এটা বাংলাদেশের অন্য কোনো বইয়ে অত সুন্দর করে আছে কিনা জানি না। কিন্তু আমাদের বইয়ে আর আমাদের ক্লাসগুলোতে সবচেয়ে সুন্দরভাবে কোন বোর্ড মেম্বার কোন কোয়েশ্চেন গুলো করে, কার আ আচরণ কিরকম, হ্যাঁ? আপনার সঙ্গে অ্যাপ্রোচ কিরকম হবে সেই জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে কমিউনিকেট করা আছে, লেখা আছে আমাদের ভিক্টরি ভাইভা বইয়ে। ওকে? সামনে আসছে তখন আমরা দেখে নেব জিনিসগুলো। ওকে? দেখতে পাচ্ছি প্রশ্নগুলো। এরপরে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দেখেন ৩৯ তম বিসিএস, ৪২ তম বিসিএস এরও আ রিয়াল ভাইভা এক্সপেরিয়েন্স দেওয়া আছে। এবার আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই চ্যাপ্টারটা চলে আসলো আমাদের সামনে। ১ম এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সম্পর্কে দেওয়া আছে। সঙ্গে ৪ টা স্টার, ৪ টা কি ৫ টা বা ইনফিনিটি স্টার দিলেও জিনিসটা কম হবে। ওকে? ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের জন্ম, পরিবারের বৃত্তান্ত, উনার শিক্ষা জীবন, কর্মজীবন, গ্রামীণ ব্যাংক উনি প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ? ১৯৭৬ সালে কিভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করার মাধ্যমে জোবরা গ্রামে কাকে ক্ষুদ্র ঋণ প্রদান করেছে, সুফিয়া বেগমকে, এই জিনিসগুলো সুন্দর মতো জেনে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের গ্রন্থগুলা সম্পর্কে খুব ভালো মতো জানবেন। ব্যাংকার্স টু দ্য পুর, থ্রি ফার্মার্স অফ জোবরা, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বুঝেন? ৩ শূন্য, শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য, শূন্য কার্বন নিঃসরণ এই সম্পর্কে আপনাকে জেনে যেতেই হবে। এই 3 জিরোর সঙ্গে অনেক কিছু রিলেট করবে। এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে? আমি একটা স্লাইড ওপেন করব একটু পরে, সেখানে আমরা দেখতে পারব। ঠিক আছে? এই জিনিসগুলা যে 3 জিরোর সঙ্গে আর কি এর রিলেট করা যায়? ভাইবা বোর্ড আপনাকে কিভাবে কোয়েশ্চেন করবে? সো স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বইগুলো সম্পর্কে জানবেন। তারপরে উনার পুরস্কারগুলা কয়টা পুরস্কার পেয়েছে, উনার জীবনে এই পুরস্কারগুলো জানবেন। প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল, দেন হচ্ছে নোবেল পুরস্কার, সিউল পুরস্কার, কংগ্রেশনাল গোল্ড মেডেল সবগুলো সম্পর্কে ভালো মতো জানবেন। তারপর রিসেন্টলি পেল, আপনার প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটা সম্পর্কে জেনে যাবেন। এটা লেটেস্ট পুরস্কার। সারা পেপার পত্রিকা রেগুলারলি পড়ে। সুতরাং এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে যে সর্বশেষ কোন পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পেয়েছে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই পর্যন্ত যে কয়বার বিদেশ সফর করলো সেই জিনিসগুলা জানবেন। চীনের পিকিং থেকে উনি ডক্টরেট ডিগ্রি পেয়েছে। তারপরে জাপানের সুকো বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ ডক্টরেট ডিগ্রিটা পেল। এই জিনিসগুলো আপনাকে জেনে যেতে হবে। আর এটা কি ভিক্টোরি ভাইভা বইয়ে আমাদের সাম্প্রতিক অংশটা বাংলাদেশের যেকোনো সাম্প্রতিক বইয়ের থেকে সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে লেটেস্ট জিনিসটা দেওয়া আছে। সেখান থেকে এই তথ্যগুলো আপনারা জেনে যাবেন। ওকে? দেন
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সামাজিক ব্যবসা সম্পর্কে জানবেন। হ্যাঁ? সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণের পার্থক্য কি? সেই জিনিসগুলো জানবেন। এই যে দেখেন ৩-0 সম্পর্কে সুন্দর মতো চলে আসলো। এত সুন্দর করে লেখা আছে বইটাতে, হ্যাঁ? চমকপ্রদভাবে দেখলেই মনটা ভালো হয়ে যায়। ওকে ৩-0 বাস্তবায়নে চ্যালেঞ্জ আর সমাধান কি? হ্যাঁ? এগুলো একটু দেখবেন। তারপরে ওই যে মোহাম্মদ ইউনূস স্যারকে আবার এক নজরে সুন্দর মতো করা হয়েছে। আর উনি হচ্ছে একটা অলিম্পিক লরেট। অলিম্পিক হলেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেখানে খুব আ মানে একটা আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব করে সেই জিনিসগুলো আপনারা জানবেন। ওকে? ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গেল। এরপরে আমরা চলে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হ্যাঁ, এদের কাছে, হ্যাঁ? ওকে আমাদের মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, হ্যাঁ? উনার সম্পর্কে আপনারা জেনে যাবেন। ভাইবা বোর্ডে যদি প্রশ্ন করে, উনি স্বাধীনতা ঘোষণা করেছিল কবে? কিভাবে ঘোষণা করেছিল? এই প্রশ্নগুলো আপনারা ফেস করতে পারেন। সুতরাং এগুলো সম্পর্কে খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে যাবেন। ওকে? উনার জন্ম, সামগ্রিক জীবন, কর্মজীবন, হ্যাঁ? ভালো মতো জানবেন। রাজনৈতিক উদ্যোগ এগুলো জানবেন। উনার সার্কের প্রতিষ্ঠা সেটা জানবেন। সার্কের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা কি? তিনিই মুখ্য ভূমিকা পালন করেছিল। এটা ভালো মতো জানবেন। সুতরাং সার্ক বর্তমানে আপনাদের ভাইভাতে অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং এটা জানবেন। রাষ্ট্রনায়ক হিসেবে উনার অবদান কি জানবেন। অর্থনৈতিক কি সংস্কার করেছে সেগুলো জানবেন। হ্যাঁ? বিদেশের সঙ্গে উনার কূটনীতি কি ছিল। ঠিক আছে? সবার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ? ইসলামিক রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। সৌদি আরবের কাছ থেকে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলোর কাছ থেকে যে আ স্বীকৃতি পাওয়া এই অবদানগুলো আপনারা খুব ভালো মতো জানবেন। দেন শেরেবাংলা একে ফজলুল হক সম্পর্কে জানুন। হ্যাঁ? বাংলার বাঘ উনার সম্পর্কে জানবেন। তারপরে মাওলানা ভাসানী, হ্যাঁ? সম্পর্কে জানবেন। ঠিক আছে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার সম্পর্কে জানবেন। বাংলাদেশের আ এই বাংলার ১ম শেষ মুখ্যমন্ত্রী, হ্যাঁ? তার সম্পর্কে জেনে যান। ওকে, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো একবার দেখে যাবেন। দেন জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ ব্যক্তি শহীদ আবু সাইদ। আবু সাইদ সম্পর্কে খুব ভালো মতো জেনে যান। হ্যাঁ? উনার বাড়ি রংপুরের কোথায়? হ্যাঁ? কোন গ্রাম? বাবুনপুর গ্রামে উনার সমাধি, বাবুনপুর গ্রামেই উনার জন্ম। এই জিনিসগুলো জানুন। বাবুনপুরের সঙ্গে যে আবু সাইদের একটা সম্পর্ক এগুলো মাথার মধ্যে সুন্দর মতো নিয়ে যান। উনি কত তারিখে শহীদ হয়েছে? হ্যাঁ? ওই তারিখটা একদম মনের মধ্যে ভালো মতো গেঁথে রাখুন। ১৬ই জুলাই। ঠিক আছে? হ্যাঁ? শহীদ জুলাই দিবস যে দিনটা। হ্যাঁ, সরকার নতুন মতই করেছে। সেই জিনিসগুলো আপনারা দের জানতে হবে। দেন হচ্ছে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল। সেই জিনিসগুলো আপনারা জানবেন। আবু সাইদ তরুণ কোথায় আছে? হ্যাঁ, সেই জিনিসগুলো আপনারা দের জানতে হবে। দেন শহীদ মীর মুগ্ধ সম্পর্কে সুন্দর মতো একদম প্রিসাইজলি লেখা আছে। মীর মুগ্ধ কোথায় পড়েছে? অনেকে উত্তর দিবে বিইউপি না। মীর মুগ্ধ শুধু বিইউপিতে পড়েনি। বিইউপিতে মীর মুগ্ধ এমবিএ করছিল। কিন্তু ও যে অনার্সটা সেটা পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে। খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ছাত্র ছিল। তারপরে ফ্রিল্যান্সিং জগতেও তার খুব নাম ছিল। কোথায় ফাইফার এ যে ফ্রিল্যান্সিং করত এগুলো সম্পর্কে আপনারা জানবেন। তার যে ২০,০০০ কোটেশন হ্যাঁ, এগুলো সম্পর্কে জানবেন ফ্রিল্যান্সিং এর, হ্যাঁ? এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। তার ভাই মিস্ত্রি হচ্ছে জুলাই ফাউন্ডেশনের ছিল, সেক্রেটারি ছিল। এই জিনিসগুলো আপনারা জানবেন তথ্যগুলো। ওকে? দেন উপদেষ্টা পরিষদ সম্পর্কে জেনে যান। আর এরপরে হচ্ছে যে জিনিসগুলো জানবেন সংস্কার কমিশন সম্পর্কে। আমাদের যে সংবিধান সংস্কার হচ্ছে, দেন হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিটি আছে, স্বাস্থ্য সংস্কার কমিটি আছে, এগুলো সবগুলো জানবেন। সবকিছু জানার থেকে সবচেয়ে ভালো করে জানতে হবে আপনাদের স্বাস্থ্য সংস্কার কমিটি সম্পর্কে। আমি যদি বোর্ডে থাকতাম, আমি আপনাদেরকে প্রশ্ন করতাম, স্বাস্থ্য সংস্কার কমিটি যে সুপারিশগুলো করলো, এগুলোর সঙ্গে আপনি কতটুকু একমত? কি বিষয়ে একমত? সুতরাং আপনি যদি সংস্কার কমিটির সুপারিশ সম্পর্কে না জানেন তাহলে এই উত্তরগুলো দিতে পারবেন না। তাহলে এই জিনিসগুলো ভালোমতো জানতে হবে। এই জিনিসটাই সংস্কার কমিটির সুপারিশগুলা, কয়টা সুপারিশ করছে না করছে, গুরুত্বপূর্ণ সুপারিশ সব আমাদের ভিক্টোরি ভাইভা বইয়ে খুব সুন্দর মতো লেখা আছে। জিনিসগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে দেখে নিবেন। ওকে? আর এই আমাদের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্পর্কে অবশ্যই জেনে যাবেন। ঠিক আছে? এখন বাংলাদেশের কিছু বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বলছি। বাংলাদেশের এখন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, হ্যাঁ? সালেউদ্দিন আহমেদ তার সম্পর্কে জানবেন। তিনি আগে কি ছিল? বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল। কোন ইউনিয়নের গভর্নর ছিল? সেই জিনিসগুলো জানবেন। ওকে? তারপরে এই সালাউদ্দিন আহমেদ সম্পর্কে জানার বলতে ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্পর্কে জানেন, মাননীয় উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয়, হ্যাঁ? তার সম্পর্কে জানেন। আসিফ নজরুল স্যার সম্পর্কে ভালোমতো ডিটেইলি জেনে যান। ঠিক আছে? মোহাম্মদ তৌহিদ হোসেন, হ্যাঁ? মাননীয় উপদেষ্টা তার সম্পর্কে জানেন। জাহাঙ্গীর আলম এই যে প্রতিজনের নাম আছে আলিমা মজুমদার খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, উনার সম্পর্কে জেনে যান। ঠিক আছে? ওকে, দেন হচ্ছে সৈয়দ রিজওয়ানা হাসান, বুঝেন পরিবেশের বাংলাদেশের পরিবেশ উন্নয়নে উনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ? বেলার
উনি প্রধান ছিল। এই জিনিসগুলো জানুন। সেন্ট মার্টিনে কখন থেকে যাওয়া নিষেধ, হ্যাঁ? কিভাবে উনি কি কাজটা করলো, সেন্ট মার্টিনের পরিবেশটা কিভাবে সুন্দর করলো, এই জিনিসগুলা আপনারা তথ্যগুলো ভালোমতো জেনে যেতে হবে। ওকে? ঠিক আছে? এরপরে খুব গুরুত্বপূর্ণ অবস্থা, জুলাই, 'মাতৃভূমি অথবা মৃত্যু' বইয়ের লেখক, হ্যাঁ? আমাদের গণ অভ্যুত্থানের নায়ক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে খুব ভালোমতো জেনে যেতে হবে। ঠিক আছে? উনার বইটা সম্পর্কে জেনে যান। এইসব কোয়েশ্চেন ভাইভা বোর্ডে আপনার আসবে। উনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে? এলজিইডি মন্ত্রণালয়, তারপরে ক্রীড়া, হ্যাঁ? এগুলো সম্পর্কে ভালোমতো জানবেন। ক্রীড়াতে উনার অবদান, ঠিক আছে? বাংলাদেশের ফুটবলে আ যেই আমাদের আ বিদেশি ডিসেন্টের প্লেয়ার গুলো আসছে, ঠিক আছে? হ্যাঁ, বিসিবি সভাপতি আ স সহ-সভাপতির সঙ্গে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়ারও খুব বড় অবদান আছে। এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে? এগুলো ভাইবা বোর্ড প্রশ্ন করতে পারে। সেই উত্তর দেওয়ার প্রস্তুতি আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? ওকে। এরপরে বীর প্রতীক ফারুক আজম, হ্যাঁ, সাখাওয়াত হোসেন তাদের প্রত্যেকের সম্পর্কে আপনাকে জানতে হবে। ওকে, ফাইন। এবার গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ব্যক্তি মোহাম্মদ মাহফুজ আলম সম্পর্কে ভালোমতো জেনে যান। হ্যাঁ? আমাদের গণঅভ্যুত্থানের নায়ক। ও ওকে, মোস্তফা সরোয়ার ফারুকী আসলো। ঠিক আছে। এবার যাই। মাসনু। দেখেন এই মাসনু আইটেমগুলো এগুলো ভালোমতো খেয়াল করেন। বইয়ের কোনো এক পাশে কোনো এক চিপাতে থেকে যায় জিনিসগুলা। হ্যাঁ? কিন্তু দেখা হয় না। তাই বইটা না একবার, সবার আগে একবার পৃষ্ঠা উল্টে দেখে যান। ওকে? দেখেন, মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য পরিকপ পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। ঠিক আছে? সচিব সম্পর্কে জেনে যান। ডাক্তার মোহাম্মদ সারোয়ার বারী, হ্যাঁ? এদের সম্পর্কে প্রতিদের সম্পর্কে জানেন। মহাপরিচালক কে? অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, স্বাস্থ্য অধিদপ্তরের, উনার সম্পর্কে জানেন। পিএসসি চেয়ারম্যান স্যারের সম্পর্কে ভালোমতো জেনে যান। ঠিক আছে? হ্যাঁ? অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম, ওকে? উনি ইয়ের পলিটিক্যাল সায়েন্স নাকি লোক প্রশাসনের, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর আমাদের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লেখায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের শিক্ষক ছিল। হ্যাঁ? উনার সম্পর্কে আপনারা ভালোমতো জেনে যান। হ্যাঁ? তবে অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ? মোহাম্মদ আসাদুজ্জামান স্যার সম্পর্কেও জানুন। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে নির্বাচন কমিশনার সম্পর্কে ভালোমতো দেখবেন। উনার ডিটেইলটা, জন্ম কোথায়, হ্যাঁ, উনি কোথায় পড়াশোনা করেছে, ঠিক আছে? কততম নির্বাচন কমিশনার, এগুলো জানবেন। ওকে? তারপরে এই যে দেখেন, আরো মাসনু আইটেম সামনে চলে আসলো, WHO। হ্যাঁ? WHO সম্পর্কে না জানলে তো আমি ভাইভা বোর্ডে যাবো, এটাই আমার জন্য একটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। তো WHO বর্তমান মহাপরিচালক কে? হ্যাঁ? টেড্রোস আধানম গেব্রিয়েসাস, হ্যাঁ? ইথিওপিয়ার। ঠিক আছে? উনার সম্পর্কে জানেন। হ্যাঁ? উনি এই লোকটা যে করোনাতে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই জিনিসগুলো একটু পড়ে গেলেন। ঠিক আছে? এগুলো একটু জানবেন। হ্যাঁ? ওই যে দেখেন, প্রতিটা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের সুন্দর মতো লেখা আছে। ওকে? দেখেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে, হ্যাঁ? চিকিৎসক যারা শহীদ হয়েছিল, বুদ্ধিজীবী যারা, তাদের নাম জেনে যান। ডাক্তার ফজলে রাব্বি, ডাক্তার আলীম চৌধুরী। হ্যাঁ? তারা কোন বিভাগে ছিল? কার্ডিওলজি বিভাগে ছিল ঢাকা মেডিকেল কলেজে। হ্যাঁ? দেন শহীদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছিল ডক্টর আলীম। এগুলো আপনারা এই তথ্যগুলো জেনে যাবেন। ওকে? তারপর আগরতলা ষড়যন্ত্র মামলার চিকিৎসক আসামি, এগুলো দেখেন এই জিনিসগুলা। আর বাংলাদেশের ১ম নারী চিকিৎসক, নারীদের তো অবশ্যই এই তথ্যগুলো জানতে হবে। তারপর এখানে চলে আসলো কি? স্বাস্থ্য আর জাতীয় অধ্যাপকদের নাম, চিকিৎসক, এগুলো একটু দেখে নিলেন। দেন হচ্ছে স্বাস্থ্য বিষয়ে দেখেন গুরুত্বপূর্ণ দিবসগুলা। ভাই, এই দিবসগুলা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ইম্পোর্টেন্ট গুলো আমাদের বইয়ে দেওয়া। অনেকগুলো দিবস আছে। আমি তো পোস্টে দিয়েছিলাম তখন ১৪ টা না ১৫ টা দিবস আমি এরকম পেয়েছি। স্বাস্থ্য সংক্রান্ত বিশ্বে দিবস আছে। এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমাদের বইয়ে দেওয়া। এগুলোই দেখেছেন। এত মনে থাকে না। ১৭-১৮ টা। হ্যাঁ? দেখেন, বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল। WHO র জন্মদিন যেদিন। ঠিক আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর। তারপর বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২১০ এপ্রিল। তো প্রিলিমিনারি পরীক্ষাতে অনেক আসে। বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর। বিশ্ব ক্যান্সার দিবস ৪ ফেব্রুয়ারি, যক্ষ্মা দিবস ২৪ মার্চ, আর ডায়াবেটিক দিবস খুবই গুরুত্বপূর্ণ ১৪ নভেম্বর। ওকে? গুরুত্বপূর্ণ কিছু অ্যাব্রিভিয়েশন আছে আপনাদের এমবিবিএস ডিগ্রির, এফসিপিএস এর, হ্যাঁ? এফআরসিএস, এমআরসিএস, এমএস সবকিছুরই। নিটোর, আইসিডিডিআরবি, হ্যাঁ? আই আইডিসিআর যেটা হচ্ছে করোনার সময় ছিল, হ্যাঁ? সেইগুলোর প্রতিটারই অ্যাব্রিভিয়েশন ভালোমতো আপনারা জেনে যান। ওকে? দেন আমাদের বইটা এত সুন্দর মতো গুছানো, পড়তে আপনার মনোটোনাস লাগছে, তখন একটা বাস্তব ভাইবা অভিজ্ঞতা দেখে নেন। এত সুন্দর গুছানো বই বাজারে আম আরো আসুক এটা দোয়া করি, কিন্তু ভিক্টোরি ভাইবা বই এটার একটা যে বলে না পায়োনিয়ার এই বইয়ের জগতে। ওকে? দেন ৪২ এর এক্সপেরিয়েন্স আসলো। চলে যাচ্ছি নিচে। এবার দেখেন বাংলাদেশের পরিচিতি। হ্যাঁ? বাংলাদেশের ডিটেইলস সম্পর্কে বলা আছে। বাংলাদেশের পাশে সেভেন সিস্টার্স আছে, উত্তরে কে, দক্ষিণে কে, হ্যাঁ? বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমাতে অবস্থিত, হ্যাঁ? ভৌগোলিক অবস্থান, আয়তন,
উপজেলা কয়টা, জেলা কয়টা, সীমান্তবর্তী জেলা কয়টা সবকিছু আছে। আমি সীমান্তবর্তী জেলা নিয়ে মজার একটা কথা বলি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে ৩২ টা। এর সঙ্গে ৩০ টার সঙ্গে ভারতের সংযোগ আছে। আর ৩ টার সঙ্গে মিয়ানমারের সংযোগ আছে। এখন মনে হয় না ৩০+৩ হওয়া তো উচিত ৩৩, কেন হইল ৩২? মজার ব্যাপার হচ্ছে এই একটা জেলা কমন পড়ে গেছে ২ দেশে। ভারতেও, বাংলাদেশেও। জেলাটা হচ্ছে রাঙ্গামাটি। আমাদের সবচেয়ে বড় জেলা বাংলাদেশের। ভারতের সঙ্গে সীমান্ত আছে, রাঙ্গামাটির সঙ্গে সীমান্ত আছে। তাই ৩০+৩ যোগফল হলো ৩২। এটা মনে রাখবেন। ওকে? নিচের সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবেন। ওকে? এর আগেও বলা হয়েছে, এখনো দেখেন। হ্যাঁ? শহীদ জুলাই কারা আছে? মানে জুলাই শহীদ কারা আছে? হ্যাঁ, আপনার জেলাতে এগুলো ভালোমতো দেখেন। খুঁজে, খুঁজে বের করবেন। যেভাবেই হোক। ওকে? দেন বাংলাদেশের বিভাগ পরিচিতি, আপনাদের প্রতিটা বিভাগের তথ্য, লেটেস্ট তথ্য এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনারা দেখে নিবেন। ওকে? হ্যাঁ? খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, হ্যাঁ? ঢাকা বিভাগ, বরিশাল বিভাগের প্রতিটা বিভাগের তথ্য, জেলার তথ্য একদম সুন্দর মতো দেওয়া। এখন জেলার ব্যাপারে বলি। আপনাদের নিজেদের জেলার তথ্যর জন্য আপনারা বাংলা একাডেমি থেকে একটা বই কিনতে পারেন। হ্যাঁ? সুন্দর একটা বই পাওয়া যায় বাংলা একাডেমিতে। ৳২০০-৳২৫০ মতো দাম হবে। এটা যদি পান আপনারা কালেক্ট করতে পারেন। কিন্তু এত সময় নেই পড়ার। থাকলে কালেকশন এ থাকলে ভালো। আর যদি বইটা না পান, আপনার জেলার বই পাচ্ছেন না, তখন আপনি বাংলাপিডিয়া থেকে এই তথ্যগুলো দেখতে পারেন। বাংলাপিডিয়াতে খুব অথেন্টিক তথ্য দেওয়া আছে প্রতিটা জেলা সম্পর্কে। ওকে, জেলা পরিচিতি গেল। এবার আবার রিয়াল ভাইভা এক্সপেরিয়েন্স আসলো। ৩৯ এর একটা। এবার দেখেন মুক্তিযুদ্ধ। ১ম এ শুরু হয়েছে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা লাভ। এখান থেকে আছে। ঠিক আছে? ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলা সুন্দর মতো বইয়ে লেখা আছে। এই জিনিসগুলো দেখবেন, হ্যাঁ? দেখেন ১ম এ আমাদের একটা সূচির মতো দেওয়া আছে যে কোন জিনিস নিয়ে ডিসকাস করা হয়েছে। হ্যাঁ? ভাষা আন্দোলন একেবারে বললাম না তমুদ্দিন মজলিস থেকে শুরু করে, হ্যাঁ? স্বাধীনতার আগ পর্যন্ত এগুলো ভালো মতো দেখবেন। এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের, হ্যাঁ? কারা ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি? আহ্বায়ক কারা ছিল? হ্যাঁ? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, হ্যাঁ? কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ, এগুলো প্রতিটা পার্থক্য করে ভালোমতো দেখে নিবেন। ওকে? যে ভাষা আন্দোলনে ভাষা সৈনিক মহিলাদের নাম গুরুত্বপূর্ণ সবগুলো দেখবেন আমাদের বই থেকে। ওকে? দেন ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, গান, হুম? এগুলো দেখবেন। ওকে, স্থাপত্য ভাস্কর্য গেল। এরপরে আমরা চলে যাই ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচন। এই ক্ষেত্রে একটু হালকা দেখে নিতে পারেন। হ্যাঁ, ৬৯ এর গণঅভ্যুত্থান খুবই, খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান ২০২৪ সালে একটা গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেল। সুতরাং ৬৯ এর গণঅভ্যুত্থান ওই দিক থেকে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কিন্তু কখনো বিপ্লব হয় নাই। এগুলো সবই হচ্ছে অভ্যুত্থান। ঠিক আছে? কারণ হচ্ছে বিপ্লবের একটা সামগ্রিক পরিবর্তন চলে আসে সরকারে। বাংলাদেশে যা হয়েছে এখনো সংবিধানটা কিন্তু আছে। সুতরাং এগুলো প্রতিটাই গণ অভ্যুত্থান। ৬৯ এ আইয়ুব খানের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। আর ২৪ এ হয়েছিল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। ওকে? ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এগুলো একটু, হ্যাঁ, মিল কি? পার্থক্য কি? এই জিনিসগুলো একটু নিজের মতো করে নোট করে নিয়ে যান বা দেখে যাবেন অন্তত। ওকে? ৬৯ এ গণঅভ্যুত্থানের শহীদদের সম্পর্কেও জেনে যাবেন। তখন শহীদ কারা ছিল? হ্যাঁ? ওই সময়ের আবু সাঈদ কে? ঠিক আছে? তার মুক্তিযুদ্ধের সামরিক ও গেরিলা বাহিনী। খুবই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলা সামরিক বাহিনী, গেরিলা বাহিনীগুলা দেখে নিয়েন। আ দেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের পার্থক্য এগুলো একটু দেখবেন জিনিসগুলা। ওকে। দেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান এগুলা দেখে নিয়েন। হ্যাঁ? এখান থেকে প্রশ্ন ভাইবা বোর্ডে স্যাররা করতে পারে। ওকে? দেন বাংলাদেশের বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানবেন। আর আমি তো বলেছি সেক্টর কমান্ডারদের সম্পর্কে অবশ্যই খুবই, খুবই ভালো করে জেনে নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার যে সেক্টরে ছিল তার সম্পর্কে তথ্যগুলা খুবই, খুবই ভালো করে জেনে নিবেন। ওকে। তারপরে মুক্তিযুদ্ধের খেতাব। হুম? ৭, ৬৮, ১৭৫, ৪২৬। ওকে, এখানে কিছু পরিবর্তন এসেছিল। ঠিক আছে? ওকে, হ্যাঁ, এখন ওই পরিবর্তনগুলা আগের সরকার করেছে অনেক কিন্তু এখন এটাই ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৯ জন বীর উত্তম, বীর বিক্রম ১৭৫, বীর প্রতীক ৪২৬। ওকে, এই তথ্যটাই জেনে যান। হ্যাঁ, কাদেরকে কমাইছে, কি করছে ওইটা জানার দরকার নেই। এটাই উত্তর দিবেন ভাইবা বললে। ওকে? দেন উপজাতি, হ্যাঁ, আদিবাসী মুক্তিযোদ্ধা কারা ছিল এগুলো তো দেখেন। মানে মুক্তিযুদ্ধ থেকে ব্রিফলি আপনারা দেখবেন। সেক্টর গুলো সম্পর্কে জানবেন। ওকে? দেন গুরুত্বপূর্ণ দিবস দেখেন এই যে এখানে সুন্দর, সুন্দর করে দিবসগুলো দেওয়া আছে। হ্যাঁ? ৩রা নভেম্বর জেল হত্যা দিবস, দেন হচ্ছে ২রা মার্চ জাতীয় পতাকা দিবস, তারপরে ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। হ্যাঁ? এই যে এগুলো আপনারা সুন্দর মতো জানবেন।
ওকে। বাংলাদেশকে কারা কখন স্বীকৃতি দিয়েছে এই জিনিসগুলো জানুন। ওকে ফাইন। মুক্তিযুদ্ধ গেল, এবার ভাইভা এক্সপেরিয়েন্স আসলো। সামনে আমরা যাই। এরপরে যে জিনিসগুলো দেখবেন মুক্তিযুদ্ধে বিশেষজ্ঞ চিকিৎসকদের অবদান। দেখেন এই সুন্দর জিনিসটা যে আছে বইয়ে, হয়তো আমাদের দেখা হতে পারে, নাও হতে পারে। এই যেই চিকিৎসকরা মুক্তিযুদ্ধের সময়, হ্যাঁ? বিশেষজ্ঞ চিকিৎসকরা অবদান রেখেছে, তাদের সম্পর্কে খুব ভালো মতো আপনাদের জেনে যেতে হবে। ঠিক আছে? এই প্রশ্নটা খুব সুন্দর মতো আপনারা দেখে নিয়েন। ওকে? দেন জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসকদের অবদান। এটা তো বুঝতেই পারতেছেন, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা দেখে যাবেন। এটা আমি আপনাদের জন্য খুব সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে দিব, হ্যাঁ? এইটা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে? একটা প্রমিসই বলতে পারেন। যে জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসকদের অবদান কি ছিল? ঠিক আছে? এটা আমরা জেনে যাব। আর এটা আমি নোটটা দিব আপনাদের। ওকে? আ দেন এমন কিছু সিনেমার নাম বলুন যেখানে মূল চরিত্র, হ্যাঁ? চিকিৎসক ছিলেন, হ্যাঁ? দেখে নিয়েন ওটা, ঠিক আছে? যে 'প্যাসেজ টু ইন্ডিয়া' ভিক্টর ব্যানার্জি ছিল, ঠিক আছে? সাগরিকা উত্তম কুমারের সুচিত্রা সেন, হ্যাঁ? উনি চিকিৎসক ছিল, ঠিক আছে? ওকে ফাইন। দেন বাংলাদেশের স্বনামধন্য ডাক্তারগণ সম্পর্কে জানবেন। আপনার ডাক্তাররা তাদেরকে আরো ভালো চিনেন। সুন্দর মতো তাদের সম্পর্কে জেনে যাবেন। ডাক্তার ফজলে রাব্বি, ডক্টর এএমএফ আব্দুল আলীম চৌধুরী, হ্যাঁ? তাদের প্রত্যেকের সম্পর্কে জানবেন। ওকে, ডাক্তার এম আর খান। ওকে, এই যে ডাক্তার এম আর খান আসলেই খুব বিখ্যাত চিকিৎসক। উনার কাছে আমি যখন ছোট ছিলাম একবার অসুস্থ হওয়ার পরে আমার আম্মু আমাকে ডাক্তার এম আর খানের কাছে নিয়ে গিয়েছিল। শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। হ্যাঁ? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, ভালো রাখুক। হ্যাঁ? ওকে, এখন হচ্ছে জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, তাদের প্রত্যেক যে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, হ্যাঁ? বারডেমের প্রতিষ্ঠাতা, তাদের সম্পর্কে জানবেন। ওকে। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, সংবিধান। সংবিধানের প্রতিটা কোয়েশ্চেন ভালোমতো দেখে যান। সংবিধান থেকে বর্তমানে বোর্ড মেম্বাররা ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করেছে। কালকে যখন আমি যে আন্ডারস্ট্যান্ড ইউর ব্যাটলফিল্ড সেশনটা নিচ্ছিলাম ক্লাসটা, তখন দেখলাম যে আ প্রতি বোর্ড মেম্বার এই সংবিধান থেকে প্রশ্ন করছে। সুতরাং সংবিধানটা খুব ভালো করে আমাদের ভিক্টোরি ভাইভা বই থেকে আপনারা দেখে নিবেন। ঠিক আছে? হ্যাঁ, এখানে প্রতিটা প্রশ্ন ভাইভাতে কিভাবে করতে পারে সেভাবে দেওয়া আছে। আপনারা জিনিসগুলো দেখে নিবেন। ওকে, সংবিধান গেল। ওই যে দেখেন এখানে সংবিধানের মজার কোয়েশ্চেন গুলো আছে। একটা আপনাদের সঙ্গে আলোচনা করি ২-১ টা। দেখেন, এখানে যে নদী দূষণ দখল রোধে কোন অনুচ্ছেদের আছে? হ্যাঁ? ১৮ র ক। ওকে? দেন হচ্ছে আম বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, যে বর্তমান সরকার কোন অনুচ্ছেদের মাধ্যমে বলবৎ আছে? ১০৬ নং অনুচ্ছেদ। এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। তবে ১০৬ নম্বর অনুচ্ছেদটা খুব ভালো করে মাথায় নিয়ে যান। পুরো মুখস্থ করে যান। যাতে আপনি সুন্দর মতো ভাবে এটা বলতে পারেন। হ্যাঁ? নারীর ক্ষমতায়ন। ঠিক আছে? কত অনুচ্ছেদে আছে? ১৯ এর ৩ এ আছে। হ্যাঁ? সর্বস্তরের নারীদের সুযোগের সমতা। ২৮ এর ২ এ আছে। নারী পুরুষ সমান। ৬৫ এর ৩ এ আছে। ওই যে আপনাদের সংরক্ষিত নারী আসনে যে ই, হ্যাঁ? মানে নারীদের আসন বৃদ্ধির যে প্রসিডিউর টা, এটা ৬৫ ৩ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে করা হয়। দেখেন সুন্দর মতো লেখা আছে এই জিনিসগুলা। এই তথ্যগুলো আপনাকে জানতে হবে। সংবিধান গেল। এরপরে আমরা পরের যাই। দেখেন, হ্যাঁ? এই প্রশ্নগুলো দেখেন, প্রশ্ন উত্তরগুলা। এবার সিভিল সার্ভিসের ইতিহাস। সিভিল সার্ভিসের ইতিহাস, সিভিল সার্ভিসের গোড়াপত্তন। সেটা আমাদের বাংলা মেড জেনেসিস বিসিএস কেয়ারের আ লাস্ট মিনিট জেনারেল ডাইজেস্ট থেকে শুরু করে সুন্দর মতো আমাদের ভিক্টোরি ভাইভা বইয়েও দেওয়া আছে। হ্যাঁ? লাস্ট মিনিট জেনারেল ডাইজেস্টে একেবারে সিভিল সার্ভিসের গোড়াপত্তন। প্রতিটা দেশ সম্পর্কে ডিটেইল বলা আছে। এখন এত জানার দরকার নেই। আমাদের বাংলাদেশের সিভিল সার্ভিস সম্পর্কে জানতে হবে। এই তথ্যগুলোই সুন্দর মতো আমাদের এই ভিক্টোরি ভাইভা বইয়ে দেওয়া আছে। তথ্যগুলো আপনারা এক নজরে দেখে নিবেন। কত সালে বাংলাদেশের, হ্যাঁ, বিপিএসসি গঠিত হয়। তারপরে হচ্ছে ১ম বিসিএস পরীক্ষা ১৯৭৩ সালে হয়। এই তথ্য আছে। বর্তমান পিএসসি তে মেম্বার সম্পর্কে তথ্য আছে। এই জিনিসগুলো দেখবেন। ওকে? বাংলাদেশের কর্মবিভাগ পিএসসি কত অনুচ্ছেদ মাধ্যমে আ তাদের কার্যক্রম পরিচালনা করে সেই তথ্যগুলো আছে, দেখবেন। ওকে? এরপরে এই যে বিপিএসসি সম্পর্কে সংক্ষেপে তথ্য আছে। হ্যাঁ? তারপরে দেখেন সার্কভুক্ত দেশগুলোর ওই আমাদের ক্লাসমেট জেনারেল ডাইজেস্ট এর যে প্রশ্নটা ছিল, হ্যাঁ? একই রকম আরেকটু সুন্দর করে আরেকটু পরিমার্জিতভাবে আছে এই তথ্যগুলো। তাদের সম্পর্কে ডিটেইলি দেখে যান। ওকে? বাংলাদেশের এই যে বিপিএসসি কত সালে গঠিত হয় দেখেন ১৯৭২ সালে। আর ১ম বিসিএস পরীক্ষা হয় ১৯৭৩ সালে। ওকে। তারপরে পাবলিক সার্ভিস সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ দিবস। ৩ টা দিবসই খুবই গুরুত্বপূর্ণ। ভালোমতো দেখে যান। ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস, ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আর ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস। ওকে। আপনাদের এখানে কিউআর এর ব্যবস্থাও করা আছে। আপনি যদি আরো ডিটেইল এ জানতে চান সিভিল সার্ভিস ইতিহাস সম্পর্কে এখানে কিউআর এ করতে পারেন। ওকে, বারকোড রিড করান। তারপরে ভাইভা এক্সপেরিয়েন্স আসলো। এরপরে চলে যাচ্ছে
হ্যাঁ, আমাদের আর আমাদের জেনেসিস বিসিএস খুব যত্নে তৈরি করা, বাংলা মিডিয়ার যত্নে তৈরি করা একটা জিনিস আমাদের সাম্প্রতিক প্রশ্নটা। এখানে বাংলাদেশের নতুন নোট থেকে শুরু করে আশিক চৌধুরীর তৈরি করা বিনিয়োগ সম্মেলন, যেটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে, বিনিয়োগকে আকৃষ্ট করেছে। প্রতিটা জিনিসই খুব সুন্দর করে তথ্যগুলো দেওয়া আছে আমাদের ভিক্টোরি ভাইবা বইয়ে। হ্যাঁ, এই তথ্যগুলো দেখবেন। আর এর জন্য আমার রিসেন্ট কয়েকটা ফ্রি সেশন আছে। হ্যাঁ, আমাদের জেনেসিস বিসিএস কেয়ার পেজে সেই সেশনগুলো আপনারা দেখতে পারেন। বাংলাদেশ আন্তর্জাতিক এ ২ টাই আছে। ওকে? দেন হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত। দেন ভারতীয় ট্রান্সশিপমেন্টের বিকল্প রুট চালু করল আমাদের বাংলাদেশ। এখন এখানে প্রশ্নটা করতে পারে যে ট্রান্সশিপমেন্ট আর ট্রানজিটের পার্থক্যটা কি? ওকে, আসেন এখানে পার্থক্যটা আমরা দেখে আসি। ট্রান্সশিপমেন্ট আর ট্রানজিটের পার্থক্য। সুন্দর মতো আপনাদের জন্য এটা রেডি করেছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো করে যেহেতু চলে আসলো, এখনই আপনাদের সঙ্গে জিনিসটা কনভে করি, শেয়ার করে ফেলি। ট্রানজিট বনাম ট্রান্সশিপমেন্ট। ট্রানজিট কি? মনে করেন আমি আ নেপাল থেকে কোনো একটা পণ্য আনবো। ঠিক আছে? নেপাল থেকে ওই গাড়িতে আমি একদম বলি, পরে এই লেখাগুলো পড়বো না। ঠিক আছে? ১ম এ আমি নিজের মতো বুঝাই। নেপাল থেকে পেঁয়াজ আনবো। এখন ওই নেপাল থেকে পেঁয়াজ নেপালের গাড়ি করে সুন্দর মতো ইন্ডিয়ার ভিতর দিয়ে হয়ে যখন বাংলাদেশে আসবে, সেটাই হচ্ছে ট্রানজিট। ঠিক আছে? গাড়ির কোনো পরিবর্তন হইল না। এখন সেই পেঁয়াজটাই যদি নেপালের গাড়ি নেপাল হয়ে যখন ইন্ডিয়ার বর্ডারে আসলো, পেঁয়াজটা ইন্ডিয়ার গাড়িতে তুইলা দিল। তখন ইন্ডিয়ার গাড়ি করে পেঁয়াজটা ইন্ডিয়ার, হ্যাঁ, ল্যান্ড পার করে যখন বাংলাদেশের বর্ডারে আসলো, তখন ওই পেঁয়াজটা আবার বাংলাদেশের গাড়িতে শিপমেন্ট করে দিল। সেটাই হলো ট্রান্সশিপমেন্ট। ঠিক আছে? এখন দেখেন ট্রানজিটের সংজ্ঞাটা, হ্যাঁ, সাংঘিক ওয়েতে মানে ডেফিনিশনাল ওয়েতে কিভাবে আছে। একটি দেশের ভূখণ্ড দিয়ে অন্য দেশের গন্তব্যে পণ্য পরিবহন পৌঁছানো। একেবারে মানে সরাসরি। পণ্য এক দেশ থেকে অন্য দেশে যাবে। পথে আরেকটি দেশের ভেতর দিয়ে অতিক্রম করবে। ওকে। পণ্যের মালিকানা পরিবর্তন হয় না। পণ্য সাধারণত পরিবহনের সময় থামে না। কেবল গন্তব্যে পৌঁছায়। একেবারে ডাইরেক্ট এক দেশের উপর দিয়ে আরেক দেশে চলে যায়। ওকে? ট্রান্সশিপমেন্ট দেখেন, পণ্য পরিবহনের সময় একটি পরিবহন মাধ্যম থেকে অন্য পরিবহন মাধ্যমে মানে এক ট্রাক থেকে আরেক ট্রাকে স্থানান্তর হবে। যখন আপনি চলে আসবেন। ওই যে বর্ডারে, হ্যাঁ? চলে আসবেন। ঠিক আছে? স্থলবন্দর বলেন, হ্যাঁ? নৌ-বন্দর বলেন, যে সমুদ্র বন্দর বলেন, যে বন্দরই হন, চলে আসবে ওইটাই। দেখেন সিঙ্গাপুর বন্দরে মালয়েশিয়া থেকে আসা কন্টেইনার জাহাজ থেকে পণ্য নামিয়ে অন্য জাহাজে তুলে ইউরোপে পাঠানো হয়। হ্যাঁ? কত সুন্দর মতো উদাহরণটা দেওয়া আছে। ওকে? ট্রান্সশিপমেন্ট গেল। এবার আমরা আবার চলে আসি। হ্যাঁ? দেশের ১ম মনোরেল সম্পর্কে জানবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গেজেট। ঠিক আছে? উনার গেজেটের প্রজ্ঞাপন কবে হয়েছে, হ্যাঁ? দেন উনি কবে জাতীয় কবি হিসেবে স্বীকৃত পেয়েছিল, এটা গেজেট কবে হয়েছে এগুলো জানবেন। হ্যাঁ? বাংলাদেশের নদ-নদী সম্পর্কে জেনে যাবেন। ওকে? দেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এগুলো জানবেন। এগুলো সব বই আছে। আপনারা দেখে নিন। জাতিসংঘীয় মহাসচিবের বাংলাদেশ সফর, হ্যাঁ? এগুলো একটু আপনারা দেখবেন। সব লেটেস্ট তথ্যগুলো বাংলাদেশ সম্পর্কে, হ্যাঁ? আ আমাদের ভিক্টোরি ভাইবা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। দেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সময়ে দেখেন 3 স্টার দেওয়া। 3 স্টার কি এটা? ইনফিনিটি স্টার। প্রতিটা জিনিস ডিটেইলে দেওয়া। রাষ্ট্র সংস্কারের ১২ কমিশন সম্পর্কে ইন ডিটেইল দেওয়া আছে। হ্যাঁ, আমাদের ভিক্টোরি ভাইবা বইটাতে। ওকে? সংস্কার কমিশনের প্রতিবেদন দেখেন। এখানে কয়েকটা সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণগুলা দিয়ে দিয়েছি। যেটা হচ্ছে দুর্নীতি দমন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, হ্যাঁ? যেমন পুলিশের আ অনেক সংস্কার দরকার, সেই জিনিসগুলো দেওয়া আছে এখানে। সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন আর স্বাস্থ্য সংস্কার কমিশনের সবকিছু ইন ডিটেইল ৩২ টি সুপারিশ আছে। মোট স্তম্ভ ৭ টি। হ্যাঁ? ইংরেজিতে নাম কি? গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশগুলো দেওয়া আছে। এই সুপারিশগুলো একদম মুখস্থ করে যাবেন। হ্যাঁ, ঠিক আছে? যদি বলি সুপারিশগুলোর সঙ্গে তুমি একমত কিনা, হ্যাঁ, এগুলা হলে ভালো, কোনো সমস্যা কিনা, অসুবিধা কি আছে, এই জিনিসগুলো যাতে আপনি সুন্দর মতো ভাইবা বোর্ডের সাথে কমিউনিকেট করতে পারেন। এই ব্যবস্থাটা করবেন। তারপর দেখেন ২০২৪ সালে গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান সম্পর্কে আমাদের ভিক্টোরি ভাইবা বই থেকে আর কোন বইয়ে ভালো লেখা আছে কিনা? হ্যাঁ, আমার জানা নাই। এখানে দেখেন একেবারে টাইমলাইন এর মতো করে প্রতিটা জিনিস সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, যে একেবারে বাংলা ব্লকেড কবে হয়েছিল, কোন দিনে কি, হ্যাঁ, সবকিছু। ঠিক আছে? এগুলো আপনারা দেখবেন। দেন ওই যে দেখেন 'জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু' গ্রন্থটির রচয়িতাকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হ্যাঁ? সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া। ওকে? দেখবেন 'জুলাই অনির্বাণ' কি? হ্যাঁ? একটা তথ্যচিত্র। হ্যাঁ? ওকে? 'শ্রাবণ বিপ্লব' কি? এগুলো সবকিছুই জেনে যাবেন। ওকে? এবার বাংলাদেশ থেকে একটু আন্তর্জাতিকের দিকে যাই। হ্যাঁ? এই যে আন্তর্জাতিকের শুরুটাই হচ্ছে দেখেন এই যে ইরান-ইসরায়েল যুদ্ধ দিয়ে। ও আরেকটা জিনিস সাম্প্রতিক আপনারা বাজেট, অর্থনৈতিক সমীক্ষা এই জিনিসগুলো ভালো মতো দেখবেন। হ্যাঁ? এটা আমাদের ভিক্টোরিয়া ভাইবা বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে। হ্যাঁ,
একদম লেটেস্ট তথ্যগুলো দেওয়া আছে। ওকে। এবারে চলে যাচ্ছি আন্তর্জাতিকে। দেখেন, আন্তর্জাতিকে সাম্প্রতিক চলমান ঘটনা, প্রবাহ। আন্তর্জাতিক বিষয়াবলী। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, ইসরায়েল যুদ্ধ, কি ঘটনা ঘটেছে, কবে ঘটেছে, সুন্দর মতো দেওয়া আছে। এগুলো দেখবেন। ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ সম্পর্কে খুব ভালো মতো জেনে যাবেন। বর্তমানে বাংলাদেশের উপর 20% ট্যারিফ দেওয়া। ওকে? কত পার্সেন্ট ছিল? এটা ১ম এ ছিল 37%, সেটা কমে হয়েছে 35%, ৩৭-৩৫ এ পরে এখন বর্তমানে সেটা আছে 20%। 20% বাংলাদেশের সঙ্গে আর কোন দেশ আছে? সেটা জানবেন। ভিয়েতনামেরও 20%। হ্যাঁ? এটা আপনাকে জেনে যেতে হবে। দেন হচ্ছে পাকিস্তানে কত পার্সেন্ট? পাকিস্তানে 19%, আমাদের থেকে 1% কম। ভারতের কত পার্সেন্ট? ভারতের হচ্ছে 25%। এই জিনিসগুলো জানবেন। ঠিক আছে? হ্যাঁ? মধ্যপ্রাচ্যের অস্থিরতা জানবেন। অপারেশনগুলা, অপারেশন রাইজিং লায়ন, ইসরায়েলের বর্বরোচিত হামলা, হ্যাঁ? ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে এই জিনিসগুলো জানবেন। ঠিক আছে? তারপরে ইরান এটার বিপরীতে কি হামলা করেছে? অপারেশন ট্রু প্রমিস ৩, হ্যাঁ? ইসলামিক রিভলিউশন গার্ড কর্পস IRGC যে, হ্যাঁ? অপারেশনটা করে সেটা। দেন হচ্ছে ট্রাম্প একটা রিটেলিয়েশন করে, হ্যাঁ? এটা কি বলবো? এটাও ট্রাম্পের একটা বর্বরোচিত কাজ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ট্রাম্পও, হ্যাঁ? যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেটা কি নাম? সেটা হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। ঠিক আছে? এখন এখানেই তো ইরানের এই যেই হ্যাঁ? এই ইরানের যে বলে কি শক্তিশালী বাহিনীকে এই অপারেশন দিয়ে তো সে থামাতে পারেনি। ইরান কি করে? আমেরিকার কাতারে অবস্থিত আল উদেদ ঘাঁটিতে একটা হামলা চালায়। সেটার নাম কি? অপারেশন গ্ল্যাড টাইডিংস অফ ভিক্টরি। এগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। হ্যাঁ? দেন হচ্ছে ইরান-ইসরায়েল সংকটের সূত্রপাতটা জানবেন। যে তারপরে ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের মৃত্যু, এগুলো দেখে যাবেন সব জিনিসগুলা। তারপরে গাজার যে বর্বরোচিত অবস্থা, হ্যাঁ? সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে দিচ্ছে না। হ্যাঁ? মেডলিনের ভূমিকা। গ্রেটা থুনবার্গ মেডিন নামক একটা জাহাজে করে ত্রাণ নিতে গিয়েছিল গাজাতে। সেই জিনিসগুলা, আপনারা এই তথ্যগুলা আমাদের এই ভিক্টোরি ভাইবা বইয়ের সাম্প্রতিক অংশ থেকে জেনে যান। ওকে? গাজায় ত্রাণ সহায়তা যে এখনো দিচ্ছে না, হ্যাঁ? কয়েকদিন আগে যে ত্রাণ সহায়তা দেওয়াটা করলো বিভিন্ন রাষ্ট্রের হুমকির পরে, হ্যাঁ? যেমন আ ইয়ে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী স্টেমার কি বলেছে? যদি সেপ্টেম্বরের মধ্যে, হ্যাঁ, যদি ইরান ইসরায়েল বর্তমানে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে না দেয়, তাহলে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে। এটা ইসরায়েলের জন্য খুব বড় একটা থ্রেট। হ্যাঁ? এজন্য স্বল্প পরিশোধে ত্রাণ দেওয়ার চালু করেছে ইসরায়েল। এই জিনিসগুলো আপনারা জানবেন। ওকে? দেন কাশ্মীর সংকট, ভারত-পাকিস্তান যুদ্ধ অবস্থা। অনেকে এটাকে যুদ্ধ বলে। ওকে? যদি বলে কাশ্মীর ভারত যুদ্ধ কতবার হয়েছে? হ্যাঁ, আপনারা ৫ বারই উত্তর দিতে পারেন। ১৯৪৭, ৬৫, ৭১, ৯৯ আর সর্বশেষ ২০২৫ সালে। ওকে? আর এখানে এই যে অপারেশন গুলো হয়েছিল, অপারেশন সিঁদুর, অপারেশন বুনিয়ানে মারসুর, হ্যাঁ? এইগুলো সম্পর্কে জেনে যান। ট্রাম্পের ভূমিকা কি? মধ্যস্থতা, এগুলো জেনে যান। ঠিক আছে? যুদ্ধের প্রেক্ষাপট জানুন। হ্যাঁ? পেহেলগামে হামলা ২৬ জন যে মারা গেছে, এগুলো জানুন। হ্যাঁ? হয়তো কিছু কোয়েশ্চেন করেও ফেলতে পারে। ওকে, জি, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ যেগুলো বললাম, হ্যাঁ? শুরু থেকে আছে, এখানে দেখে নিবেন। ওকে, সাম্প্রতিক গেল। সাম্প্রতিক অংশের পরে, হ্যাঁ? আমাদের সবচেয়ে সুন্দর পার্টটার দিকে আমরা যাচ্ছি। সে সেটা হচ্ছে আ আমাদের ভিক্টরি ভাইভা বইয়ের এক্সক্লুসিভ পার্ট, নো ইউর প্লেগ্রাউন্ড বা আন্ডারস্ট্যান্ড ইউর ব্যাটল গ্রাউন্ড, নো ইউর ব্যাটল গ্রাউন্ড। যেভাবেই নামেই বলি, হ্যাঁ, ব্যাপারটা একটাই। এটা হচ্ছে প্রতিটা বোর্ড মেম্বার সম্পর্কে আমরা তথ্য কালেক্ট করেছি। সেই তথ্যগুলো সুন্দর মতো আমাদের ভিক্টরি ভাইভা বোর্ডে আছে। আমি একটা জিনিস শেয়ার করি, একটা এক্সপেরিয়েন্স, হ্যাঁ? যেমন আমরা যখন ভাইভা দিতাম, আমরা গতানুগতিকভাবে ভাইবার প্রস্তুতি নিতাম। কি প্রশ্ন আসে, হায়ার কি না কি, এগুলো জানতাম। হ্যাঁ, আমাদের চয়েস অনুযায়ী জেনারেল বিসিএস এর। ওকে? যে জিনিসটা করা হতো না, যে মেম্বারদের সম্পর্কে ভালোমতো জানা। আর মেম্বারদের সম্পর্কে কেউ যদি ভালোমতো জানে, তাহলে তার 70% আপনার প্রস্তুতিই কভার হয়ে যায়। কেন? মেম্বার যে ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, তার থিসিস যাতে করা, পিএইচডি যে বিষয় করেছে, সেখান থেকেই না সে প্রশ্ন করতে কমফোর্ট ফিল করে। ওকে? আ তার পড়ার সাবজেক্ট, হ্যাঁ? তার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে প্রশ্নগুলো করে। ঠিক আছে? তার পছন্দের বিষয় কি? সেখান থেকে প্রশ্ন করে। এগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে মেম্বার স্যার থেকে কি, বিজ্ঞ সদস্য স্যারের থেকে কি প্রশ্ন আসতে পারে, সেটা আমরা খুব আগে থেকেই একটা ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। এই জিনিসটার জন্যই আমাদের ভিক্টোরি ভাইভা বই এই প্রশ্নটা তৈরি করা। ওকে? এখন দেখেন, এই যে যেই রিসেন্ট কোয়েশ্চেন গুলো হচ্ছে এখান দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ? জুলাই বিপ্লবের সবকিছু ডিটেইলে তারিখ, হ্যাঁ? ৩-০ কি? হ্যাঁ? ৩-০ র সঙ্গে
আপনি কিভাবে এসডিজি কে রিলেট করতে পারেন? ঠিক আছে? এই প্রশ্ন আমার খুবই সুন্দর লেগেছে। আপনাদের জন্য এই প্রশ্নটা আমি তৈরি করে এনেছি। ৩-0 এর সঙ্গে কিভাবে আমি এসডিজি কে হ্যাঁ, করতে পারি। ওকে। হাউ হাউ ৩-০ হ্যাঁ, রিলেটেড টু এসডিজি। এসডিজির সঙ্গে ৩-০ রিলেশনটা কি? ৩-০ কি আমরা তো জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা পপুলার একটা তথ্য হচ্ছে ৩-০ ওকে? এই ৩-০ ৩ টা শূন্য কি? 0 পভার্টি ওকে। দেন হচ্ছে 0 আনএমপ্লয়মেন্ট, দেন হচ্ছে 0 নেট কার্বন এমিশন। ঠিক আছে? 0 দারিদ্র্য, 0 বেকারত্ব আর ০ কার্বন নিঃসরণ। ওকে? এখন এটার সঙ্গে আপনি এসডিজি কিভাবে রিলেট করতে পারেন? দেখেন কত সহজ। এসডিজির ১ নাম্বার গোল কি? নো পভার্টি। ঠিক আছে? দেন হচ্ছে ৮ নাম্বার গোল ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ১০ নাম্বার গোল রিডিউসড ইনইকুয়ালিটিস। ওকে? এইটার সঙ্গে তো আপনি পভার্টির একটা সুন্দর রিলেশন দেখাতে পারতেছেন। তো এসডিজির এই গোলগুলো আপনি মুখস্থ রাখবেন। হ্যাঁ? যাতে আপনি সুন্দর মতো পোভার্টির সঙ্গে এটার একটা লিঙ্কেজ দেখাইতে পারেন। দেন হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট এটার সঙ্গে কি এসডিজি ৮ আর ৯ নাম্বার গোল এটার সঙ্গে মিলে। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ ৯ ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ওকে? দেন জিরো নেট কার্বন ইমিশন এটার সঙ্গে কি এটা এসডিজি দেখেন ৪ টা গোল। ক্লাইমেট অ্যাকশন গোল নাম্বার 13 দেন এসডিজি 7 অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি হ্যাঁ? নিরাপদ আপনার যে শক্তি সেটা। দেন এসডিজি 12 রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। ঠিক আছে? ওকে? মানে ভোগ আর উৎপাদনের যে গোলটা সেটার সঙ্গে সম্পর্ক করা যায়। আর এসডিজি 15 লাইফ অন ল্যান্ড, ঠিক আছে? ভূমিতে আপনার জীবন এটার সঙ্গে আপনি এই যে নেট কার্বন ইমিশন এর করতে পারেন। কার্বন ইমিশন বেড়ে গেলে লাইফ অন ল্যান্ড, ল্যান্ডে যে লাইফ গুলো আছে তাদের একটা ঝুঁকিতে পড়ে। সুতরাং এই জিনিসগুলো আপনি প্রোভাইড করতে পারেন, হ্যাঁ? এই জিনিসটা আপনাদেরকে আমি প্রোভাইড করার ট্রাই করব। দিয়ে দিব। আপনারা এখান থেকে দেখে নিয়েন আবার। ওকে? এখন আমরা আবার আমাদের বইয়ে চলে যাই। ওকে। এই প্রশ্নগুলো আসলো, হ্যাঁ? সুতরাং বোর্ডগুলো সম্পর্কে দেখে নেবেন প্রতিটা বিজ্ঞ সদস্য স্যার কি প্রশ্ন করতে পছন্দ করে তাদের সম্পর্কে এখানে ডিটেইলে বলা আছে। এগুলো দেখে নিবেন বই থেকে। এরপরে এইখান থেকে চলে যাচ্ছি পরের আমাদের পোরশনে, হ্যাঁ? দেখেন। ওকে, নো ইওর ব্যাটল গ্রাউন্ড শেষ হইলো। এখন দেখেন বাংলাদেশের মেগা প্রজেক্ট গুলো, হ্যাঁ? যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে সুন্দর মতো বর্ণনা আমাদের ভিক্টোরি ফাইভের বইয়ে দেওয়া আছে। দেন এসডিজি, এমডিজি, হ্যাঁ? গোল, হ্যাঁ? কোনগুলা অ্যাচিভ করা হয়েছে, কোনগুলা না এগুলো সম্পর্কেও এখানে বলা আছে। ঠিক আছে? হ্যাঁ, এগুলো আপনারা এখান থেকে দেখে নিবেন। তারপরে চলে যাচ্ছি হচ্ছে মেগা প্রজেক্ট তো দেখলামই, হ্যাঁ? কয়েকটা আপনার frequently asked কোয়েশ্চেন আছে সেগুলোও দেখেন শেষের দিকে। ওকে? দেন রাষ্ট্রীয় কাঠামো, সরকার ব্যবস্থা, জাতীয় ব্যবস্থাটা সুন্দর মতো আছে। কৃষি সংস্কৃতি সম্পর্কেও আমাদের বইয়ে লেখা আছে। এগুলো দেখবেন। হ্যাঁ? বিভিন্ন উপজাতিদের নৃত্য, ঠিক আছে? তাদের কালচারাল হ্যাঁ? ইনস্টিটিউশন গুলা কোথায় আছে? এগুলো সবই এখানে আছে, দেখবেন। ওকে? চলচ্চিত্র সম্পর্কে জানবেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে আছে। দেখেন এখানে দেখেন মজার সুন্দর একটা জিনিস। নতুন টাকার নোটগুলা। বাংলাদেশ ব্যাংক নতুন টাকা বের করেছে। হয়তো মেম্বার স্যার বলতে পারেন নতুন টাকা সম্পর্কে কি জানেন? কোন টাকাতে কার ছবি আছে? হ্যাঁ? এগুলো আপনারা এখান থেকে জেনে নিবেন। দেখেন সরকারি নোট কোনটা, কোনটা ব্যাংক নোট এগুলো জানবেন। ব্যাংক রেট কি? হ্যাঁ? এগুলো একটু জানবেন। ঠিক আছে? এই যে দেখেন নোট একেবারে ছবি সহ দেওয়া আছে। ঠিক আছে? দেখেন ৳২ টাকার নোটে কি আছে? সামনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, পিছনে হচ্ছে রায়ের বাজার বদ্ধ ভূমি। ওকে দেন ৳৫ নোটে। ৳৫ নোট খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আ জুলাই আ গণঅভ্যুত্থানের গ্রাফিতি আছে। ঠিক আছে? শহীদ আবু সাইদ আর মীর মুগ্ধর অবয়ব আছে। আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে? কি সুন্দর মতো এই ২ জনের অবয়ব এই নোটগুলাতে আছে। ওকে? হ্যাঁ? সুতরাং আপনাদের একদম রিয়াল একটা এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে। দেন ব্যাংক নোটগুলো ৳১০ থেকে ৳১,০০০ নোট যেগুলা, হ্যাঁ? সেগুলা। আর সরকারি নোটে আপনার অর্থ সচিবের সাইন থাকে, স্বাক্ষর থাকে। আর ব্যাংক নোটে থাকে আমাদের গভর্নরের সিগনেচার। আর বর্তমান গভর্নর হচ্ছে ১৩ তম গভর্নর আহসান এইচ মনসুর স্যার। ওকে? দেন ৳১০ নোটেও জুলাই গণঅভ্যুত্থানের ছবি আছে গ্রাফিতি ২০২৪ আর সামনে আছে বায়তুল মোকাররম মসজিদের ছবিটা। ৳২০ নোটের সামনে আছে কান্তজিউ মঞ্জিল আর পিছনে আছে পাহাড়পুর বৌদ্ধবিহার। ওকে? এই নোটটা দ্বারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। মসজিদের ছবিও আছে আমাদের নোটগুলোতে, মন্দিরের ছবিও আছে। ঠিক আছে? বৌদ্ধ বিহারের ছবিও আছে। হ্যাঁ? বাংলাদেশের যে একটা কমিউনাল হারমোনির একটা দেশ, অসাম্প্রদায়িক একটা দেশ, এটাই এর প্রমাণ। ওকে? এই জিনিসগুলো আপনি ভাইবা বোর্ডে হ্যাঁ, বলে আসতে পারেন। তারপরে ৳৫০ নোটে আহসান মঞ্জিল আর হচ্ছে জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্ম সংগ্রামের ছবি আছে। হ্যাঁ? ৳১০০ নোটে দেখেন ৭ গম্বুজ মসজিদ আর পেছনে সুন্দরবন। ৳২০০ নোটে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার
ভাস্কর্যের ছবি, আর পেছনে আছে গ্রাফিতি ২০২৪। গ্রাফিতি ছবি আমরাই পাইলাম ৩ টার মধ্যে। একটা হচ্ছে ৳৫ নোটে, একটা হচ্ছে আপনার ৳১০ নোটে, আরেকটা হচ্ছে ৳২০০ নোটে। তো এইগুলো আপনারা এভাবে মনে রাখবেন। ওকে, দেন ৳৫০০ নোটে কি আছে? এই ছবিগুলো একটু দেখেন। দেন ৳১,০০০ নোটেরটা দেখবেন। ওকে? দেন জিআই পণ্য বর্তমানে ৬১ টা। হ্যাঁ? এই সম্পর্কে জানেন। ঠিক আছে? হ্যাঁ? ১ম জিআই কি ছিল? সর্বশেষ জিআই কোনগুলা? ফরিদপুরের পাট। হ্যাঁ? এই তথ্যগুলো আপনারা জেনে যান। জাতীয় স্বাস্থ্যনীতি খুব ভালো করে জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১ টা দেখে যাবেন। ওকে? ওকে, স্বাস্থ্য সুরক্ষা আইন ২০২৪, হ্যাঁ? ওগুলো প্রণীত অধ্যাদেশ এগুলো জানবেন। দেন বাস্তবভাবে অভিজ্ঞতা আছে। এর মাধ্যমে আমাদের জেনারেল পার্টটা সুন্দর মতো শেষ হলো। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের ভিক্টোরি ভাইভা বইটা কত সুন্দর করে গোছানো। হ্যাঁ? সত্যিই তো বললাম অনেক ভাইভা বই পড়ার অভিজ্ঞতা আছে বাজারে। এরকম গোছানো বই আমি দেখিনি। এখন আপনাদের জন্য frequently asked question কয়েকটা আমি রেডি করেছি। অলরেডি ডিসকাস করা হয়েছে কয়েকটা। এখন বাকিগুলো আপনাদের জন্য একটু ডিসকাস করি। ওকে? ১ম এ যে মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতির পার্থক্যটা কি? দেখেন, মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতির কথা ১ম এ আমার মতো বলি, তারপর আমি বইয়ের ভাষাটা কনভে করছি। মুদ্রাস্ফীতি। বাজারে যখন মুদ্রার যোগান খুব বেড়ে যায়, ঠিক আছে? দেখেন মুদ্রাস্ফীতি মানে মুদ্রা মোটা হয়ে যাওয়া। স্ফীতি কি? মোটা হওয়া। বাজারে যখন মুদ্রার যোগান খুব বেশি হয়, তখন কি হয়? জিনিসপত্রের দাম বেড়ে যায়। সেটাই মুদ্রাস্ফীতি। ওকে? এখন যে বলে না জিম্বাবুয়ের লোকজন বস্তা ব্যাগের মধ্যে বস্তায় করে টাকা নিয়ে, হ্যাঁ, সকালে নাস্তা করে। এই জিনিসটা। বাংলাদেশে তো এরকম করা লাগে না। ঠিক আছে? আমরা একটা নোট দিয়ে সুন্দর মতো সকালে নাস্তা করে আসতে পারি। হ্যাঁ? সুতরাং আমাদের মুদ্রাস্ফীতি একটা কন্ট্রোলের মধ্যে আছে। ঠিক আছে? ওকে, দেখেন মুদ্রাস্ফীতি কি এখানে লেখা আছে। পুরো অর্থনীতির গড় দামে বৃদ্ধি। পুরো অর্থনীতি সবকিছুর দামই বেড়ে গেছে। সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। কি কারণে হয়? অর্থ সরবরাহ বৃদ্ধি যে কথাটা বললাম এটা। উৎপাদন ও চাহিদার ভারসাম্যহীনতা। আপনার চাহিদা যত আছে, যোগান ঐরকম নাই, উৎপাদন ঐরকম নাই। এই ভারসাম্যহীনতার কারণে মুদ্রাস্ফীতি হইতে পারে। ওকে? পরিমাণ হচ্ছে কনজিউমার প্রাইস ইনডেক্স, হ্যাঁ? ইত্যাদি সূচক। ঠিক আছে? এটা আর আপনাদের এত ডিটেইল এর দরকার নেই। তাহলে একটু মূল্যস্ফীতিতে চলে যাই। এখন দেখুন মূল্যস্ফীতিটা হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। ঠিক আছে? মনে করেন আজকে, হ্যাঁ, ১ কাপ কফির দাম ৳২০, হ্যাঁ? কালকে ওইটার দাম ৳২৫ হয়ে গেল। ঠিক আছে? এটা হলো মূল্যস্ফীতি। একটা নির্দিষ্ট দেখেন কি লেখা আছে? নির্দিষ্ট পণ্য বা সেবার দামের বৃদ্ধি। এটা কেন হয়? উৎপাদন খরচ। আগে কফি আপনি আমদানি করতেন ঘানা থেকে, হ্যাঁ? ৳১০,০০০ দিয়া মনে করেন প্রতি মেট্রিক টন। এখন ওইটা হয়ে গেছে হলো ৳২০,০০০। তাহলে তো আপনার রিটেইলে কফির দাম বেড়েই যাবে। হ্যাঁ? মৌসুমি প্রভাব, চাহিদা বৃদ্ধি, সিন্ডিকেট এইসব কারণে এই মূল্যস্ফীতিটা হইতে পারে। ওকে? দেখেন এখানে কি নির্দিষ্ট পণ্যের বাজার দরের তুলনা আর নির্দিষ্ট পণ্যের বাজার ও ভোক্তাদের উপর এর প্রভাবটা পড়ে থাকে। তো মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি সম্পর্কে আশা করি এরপরে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। সুন্দর মতো হোয়াইট বোর্ডে স্যারদের এটা আপনি বলে আসতে পারবেন বা বুঝিয়ে আসতে পারবেন। ওকে? এবার এসডিজি সম্পর্কে কিছু একটু বলি। এসডিজি জিনিসটা কি? এসডিজি হচ্ছে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, হ্যাঁ? এটা হচ্ছে ১৭ টি একটা উন্নয়ন লক্ষ্য, হ্যাঁ? আর এই লক্ষ্যটা কোনো একটা ছোটখাটো লক্ষ্য না, পুরো সামগ্রিকভাবে লক্ষ্যটা তৈরি করা। হ্যাঁ? ১৭ টি একেবারে উন্নয়ন লক্ষ্য আছে আর ১৬৯ টি অভিলক্ষ্য। লক্ষ্যটা ইংলিশে বলে গোল আর অভিলক্ষ্যগুলোকে বলে হচ্ছে টার্গেট। হ্যাঁ? যা ২০১৫ থেকে ২০৩০ সময়কালের মধ্যে বাস্তবায়নের একটা, হ্যাঁ, টার্গেট গ্রহণ করা হয়েছে। ওকে? এই ১৭ টি লক্ষ্য কি? দেখেন ১৭ টি লক্ষ্য আমি আপনাদেরকে সুন্দর মতো বলছি যাতে আপনারা পরীক্ষার হলে ভুলে না যান, খুব ভালো মতো মনে রাখতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে মেঘের মধ্যে ইংলিশে কিছু একটা লেখা। হ্যাঁ? আগে ১৭ টি লক্ষ্য আপনাদেরকে একটু বলি। ১ নাম্বার দারিদ্র্য বিমোচন। হ্যাঁ? এটা হচ্ছে দারিদ্র্য বিমোচন ইংলিশে কি বলে? নো পভার্টি। ওকে, দেখেন এন। ওকে? ২ নাম্বারটা হচ্ছে ক্ষুধা মুক্তি মানে জিরো হাঙ্গার, জেড, এনজেড। ৩ নাম্বার সুস্বাস্থ্য, গুড হেলথ, জি। ওকে? দেন ৪ মানসম্মত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি, কিউ। হ্যাঁ? দেখেন তারপরে ৫ নাম্বার লিঙ্গ সমতা মানে কি জেন্ডার মানে জি, এভাবেও মনে রাখেন। ওকে? ৬ বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন। ঠিক আছে? ক্লিন ওয়াটার মানে কি সি, ক্লিন ওয়াটার, সি। তারপর হচ্ছে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, ৮ নাম্বার। সরি ৭ নাম্বার অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, এ, এই যে অ্যাফোর্ডেবল এনার্জি, এ। ওকে? এভাবে মনে রাইখেন। দেন ৮, হ্যাঁ, ডিসেন্ট ওয়ার্ক, ওকে? মর্যাদাপূর্ণ কাজ যেটা ইংলিশ কি বলে? ডিসেন্ট ওয়ার্ক। সো ডি। দেন ৯ কি শিল্প মানে ইন্ডাস্ট্রি, আই। এভাবে মনে রাখেন, ১৭ টা মনে রাখতে সহজ। দেন হচ্ছে ১০ নাম্বার বৈষম্য হ্রাস, হ্যাঁ? তাইলে কি বৈষম্য হ্রাস এটা কি? হ্যাঁ? রিডিউস ইনইকুয়ালিটিস। ওকে? তা কি ইনইকুয়ালিটি, বৈষম্য, আই।
ওকে, আই গেল। দেন হচ্ছে ১১ নাম্বার টেকসই নগর ও মানসম্মত বসতি। নগর মানে কি? সিটি, সি, সি দিয়ে দিলাম। দেন হচ্ছে ১২ নাম্বার দায়িত্বশীল ভোগ ও উৎপাদন। ঠিক আছে? ওকে, এবার দেখেন, হ্যাঁ? দায়িত্বশীল ভোগ ও উৎপাদন। এটা হচ্ছে আ আপনার এই যে কনজাম্পশন সি, হ্যাঁ? এই যে কনজাম্পশন এ গেল। ওকে? তারপরে হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তন। ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জ। আ এই যে দাঁড়ান, এটা হচ্ছে এটা, হ্যাঁ? দারিদ্র্যশীল, টেকসই নগর ওই গেল, সিটি, দেন হচ্ছে দেন হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক। ওকে, এটা ডি টা হচ্ছে আপনাকে একটু বলি। ১ সেকেন্ড। সাস্টেইনেবল সিটি ইনইকুয়ালিটিস। ওকে, ডিসেন্ট ওয়ার্ক, হ্যাঁ? ডি দ্বারা দেন হচ্ছে ইনইকুয়ালিটিস তো গেলই। ওকে। এবার হলো আ দেন হচ্ছে সিটিস, সি দ্বারা বোঝালো। দেন হচ্ছে ওয়াটার বিলো ল্যান্ড, ডব্লিউ। ওকে, দেন হচ্ছে ওয়াটার, হ্যাঁ? দেন হচ্ছে ল্যান্ড। এখানে একটা একটু মিসিং গেছে, হ্যাঁ? ওয়াটার তারপরে ল্যান্ড গেল এল, দেন পিপি পার্টনারশিপ আরই। হ্যাঁ? এখানে একটা জিনিস মিসিং, এটা আমি একটু ঠিক করে দিই আপনাদের। কোন সমস্যা নাই। বি পরে এখানে হবে আইসিসি হবে সঙ্গে। আইসিসি। ওকে? এর কোনো মিলতেছিল না জিনিসটা। এই তো এখন মিলবে। হুম, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে। হ্যাঁ, এই যে I হচ্ছে ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে সি তে হচ্ছে আপনার কনজাম্পশন। ওকে, দেন হচ্ছে আরেকটা সি তে ক্লাইমেট সিটিস অ্যান্ড কনজাম্পশন। সিটিস কনজাম্পশন, সি তে ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে ওয়াটার, ল্যান্ড, তারপর হচ্ছে পিস পার্টনারশিপ। এভাবে এটা মনে রাখেন। এখন এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ জিনিসে আসি। দেখেন, ওকে, বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন অগ্রগতি। অনেক বইয়ে আমাদের ভিক্টোরি ভাইভা বইয়ে দেওয়া হচ্ছে ১৩ নাম্বারটা গ্রিন। ১৩ নাম্বারটা গ্রিন, হ্যাঁ? এইটা হওয়ার পরেও কিন্তু আমাদের যে মিটার, এসডিজি মিটার, হ্যাঁ? সেইখানে জিনিসগুলা যেভাবে দেওয়া আছে সেটা সুন্দর মতো এই স্লাইডে আমি দিয়ে দিয়েছি। এবার দেখেন উল্লেখযোগ্য আমাদের সাফল্য কি, কি? এসডিজি ১ দারিদ্র্য হ্রাস, হ্যাঁ? এটাতে আমাদের সফলতা আছে। প্রোগ্রেস ভালো। শিক্ষাতে খুবই সফলতা আছে, যেমন মাধ্যমিক আর প্রাথমিক পর্যায়ে ভর্তি ৯৮%। লিঙ্গ সমতা, ঠিক আছে? এইখানে আমাদের সবচেয়ে বেশি অগ্রগতি আছে। কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ আমরা, বাংলাদেশ। বিদ্যুতায়ন এসডিজি 7 এখানেও আছে। স্বাস্থ্য এসডিজি 3 মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হার কম। এটার জন্য এমডিজি অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশ। ঠিক আছে? গড় আয়ু বেড়েছে। এই জিনিসগুলো আপনারা জানবেন। আমাদের চ্যালেঞ্জটা কি? ১৩ নাম্বারটা আসলে চ্যালেঞ্জ। হ্যাঁ? ওভাবে গ্রিন না। কারণ কি? ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, সমুদ্রপৃষ্ঠ ঝু উচ্চতার ঝুঁকি বৃদ্ধি। এই জিনিসগুলা ১৩ নাম্বারে আছে। জলবায়ু পরিবর্তনে আমরা সক্ষমতাভাবে অর্জন করতে পারি নাই। হ্যাঁ? বৈষম্য হ্রাস এসডিজি ১০ শহর আর গ্রাম, আরবান আর রুরাল সিটির বৈষম্য কি এখনো হ্রাস পাইছে? হ্রাস পায় নাই। এই জিনিসগুলো আপনি দেখবেন। শিল্পায়ন ও উদ্ভাবন এসডিজি ৯ প্রযুক্তি উদ্ভাবন। আমাদের তো এখনো প্রযুক্তি বিদেশের উপর নির্ভরশীল। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে, দেশীয়ভাবে আমরা হয়তো প্রযুক্তিভাবে অগ্রগতি করতে পারি নাই। পরিবেশ সংরক্ষণ, বনাঞ্চল ও জৈব বৈচিত্র্য হ্রাস। একটা দেশের, হ্যাঁ, মানে একেবারে পারফেক্ট বনাঞ্চল হচ্ছে ২৫%, কিন্তু বাংলাদেশে ২৫% নাই, ১৭% এর আশেপাশে আছে। সুতরাং এই জিনিসগুলো দেখবেন। আর সাম্প্রতিক অবস্থা এসডিজিতে ২০২৫ সালে বাংলাদেশ ১৬৭ টা দেশের মধ্যে ১১৪ তম, স্কোর হচ্ছে ৬৩.৯। এটা দেখেন। ওকে? হাউ ৩-০ রিলেটেড টু এসডিজি অলরেডি ডিসকাস করে এসেছি। ডান। এটা গেল। এবার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই সম্পর্কে খুব ভালো মতো জেনে যাবেন। স্যাররা ফ্রিকোয়েন্টলি এআই থেকে কোয়েশ্চেন করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? যেখানে কম্পিউটার আর প্রযুক্তির মাধ্যমে, হ্যাঁ, চিন্তা বিশ্লেষণ, মানুষ যে চিন্তা বিশ্লেষণ করে যেটা, সেটা কম্পিউটার আর প্রযুক্তি করে দিচ্ছে আমাদের জন্য, সেটাই এআই। মানব মস্তিষ্কের মতো অনুকরণে, হ্যাঁ, যেই কাজটা কম্পিউটার করে সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এর ভালো দিক কি, মন্দ দিক কি? এই প্রশ্নটা আসবে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কয়েকটা ভালো দিক, কয়েকটা মন্দ দিক বলো। ঠিক আছে? দেখেন, কয়েকটা ইতিবাচক দিক। হ্যাঁ, আপনাদের মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? মানুষ এক হয়ে যে জিনিসটা আগে ভালো মতো নিজের চিন্তা দ্বারা করতে পারত না, এখন এআই দিয়ে ওই জিনিসটা আরো সুন্দর মতো এক্সিকিউট করতে পারতেছে। সময় ও খরচের সাশ্রয় হচ্ছে। ঠিক আছে? কারণ আপনি অনেক কিছুই মেশিনকে দিয়ে করাইতে পারতেছেন। তো সময় বাঁচতেছে, খরচও বাঁচতেছে। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। একটা সিদ্ধান্ত নিতে কনফিউশন হচ্ছে। কম্পিউটারে দিয়ে দিলেন। কম্পিউটার ওইটা আরো বেশি মেকানিজম এর মাধ্যমে আপনাকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে। স্বাস্থ্যসেবা উন্নয়ন। তো এআই এর যে স্বাস্থ্যসেবায় ভূমিকা আছে, এই জিনিসটা আপনারা ভালো করে জানেন। রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও
ওষুধের আবিষ্কার এতে এআই সহায়তা প্রদান করছে। হ্যাঁ? ঝুঁকি কাজে ব্যবহার, ঠিক আছে? বিপজ্জনক অনেক কাজ আছে। খনিজে কাজ, হ্যাঁ? খনিতে কাজ, সমুদ্রতলে কাজ, মহাকাশে কাজ। এখানে এআই চালিত রোবট দেয়া মানুষকে রিপ্লেস করে আমরা এই কাজগুলো করতে পারতেছি। সুতরাং এগুলো ইতিবাচক দিক। নেতিবাচক দিক কি? এআই এর কর্মসংস্থান হ্রাস। ঠিক আছে? মানুষের অনেক চাকরি কেড়ে নিবে এআই, এই কথাগুলো বলে। আসলে অ্যাকচুয়ালি এটা না। এআই তো চাকরি কেড়ে নিবে না। আপনি যদি এআই টাকে ব্যবহার করতে না পারেন, তখন অবশ্যই চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে। ওই যে ডাটা কলোনি একটা প্রশ্ন আসলো না এবার ৪৬ তম বিসিএস এর রিটেন পরীক্ষাতে ডাটা কলোনি কি জানেন? ওই যে Google অ্যাডভার্টাইজমেন্ট দেয় না? হ্যাঁ? দেখবেন আপনি একটা তথ্য সম্পর্কে জানতে চাচ্ছেন, ওইটা আপনার এড আসা শুরু করে। হ্যাঁ? বললেন হাড়িভাঙা আম বা গৌরমতি আম। দেখবেন সারাদিন গৌরমতি আমের অ্যাডভার্টাইজমেন্ট আপনার মোবাইলে আসতেছে। হ্যাঁ, আমরা বিভিন্ন তথ্য দিচ্ছি। Facebook এ দিচ্ছি, Google এ দিচ্ছি, হ্যাঁ? Gmail ইমেইল খোলার সময় দিচ্ছি। সেই তথ্যগুলো যে নিয়ে যাচ্ছে, এর মাধ্যমে ওরা যে একটা কলোনি এর মতো আমাদের ডাটা-টাটায় সমৃদ্ধ হচ্ছে বিদেশের রাষ্ট্রগুলো। এটাই তো একটা কলোনিজম। হ্যাঁ? এটাই হচ্ছে ডাটা কলোনি। ঠিক আছে? ওকে? দেন আ ভুল বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত হতে পারে এর মাধ্যমে। অতিরিক্ত নির্ভরশীলতা কেউ যদি এআই বারবার ইউজ করে, তার এআই ইউজ করতে এত মজা লেগে যাবে যে এর প্রতি একটা নির্ভরশীলতা তৈরি হবে। অস্ত্র সাইবার আক্রমণে ব্যবহার। হ্যাঁ? এই জিনিসটা যেকোনো একটা অস্ত্র বা সাইবার আক্রমণে এই এআইটা ব্যবহার হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনার খারাপ দিক। এখন আরেকটা কোয়েশ্চেন স্যাররা করে। দেখেন কোয়েশ্চেনটা কি? পলিসি মেকিং কি? পলিসি তৈরি কৌশল কি? পলিসি কি? নীতি, একটা সিদ্ধান্ত। আপনি যাবেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সরকারি আমলা বা ক্যাডার হয়ে সুতরাং পলিসি মেকিং এ তো আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ঠিক আছে? স্বাস্থ্য সংক্রান্ত সকল বিষয়। হ্যাঁ? দেখেন এখানে সংজ্ঞা কি দেওয়া আছে? পলিসি মেকিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকার, প্রতিষ্ঠান বা সংগঠন সমস্যার সমাধান বা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নীতি বা কর্মপরিকল্পনা তৈরি আর শুধু তৈরি না, তৈরির সঙ্গে বাস্তবায়নও করতে পারে। সেটাই পলিসি মেকিং। এখন পলিসি মেকিং এর ধাপগুলো দেখেন সুন্দর মতো দেওয়া আছে, একবার দেখে যাবেন। সমস্যা সঠিকভাবে চিহ্নিত করা। যদি আপনি সমস্যা চিহ্নিত না করতে পারেন, তাহলে সমাধান দিবেন কি? এটাই স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করা। ওই পলিসিটা, নীতিটা যেই অংশীজন যারা যেটা এটা ব্যবহার করবে তাকে এর মধ্যে সম্পৃক্ত করা। দেন হচ্ছে তথ্যভিত্তিক সিদ্ধান্ত। প্রতিটা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেতে এই পলিসি মেকিং এর একটা গুরুত্বপূর্ণ ধাপ। দেন বিকল্প সমাধান তৈরি। মনে করেন একটা সমাধান দ্বারা হচ্ছে না। তো আপনাকে এটার অল্টারনেটিভ অনেকগুলো সমাধান রাখতে হবে। দেন হচ্ছে আইনি ও অর্থনৈতিক বাস্তবতা যাচাই। আপনার যে আ একটা পলিসি তৈরি করবেন, এটা কি আইনের সাথে সাংঘর্ষিক কিনা? আর বাস্তবে হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি কি? এই জিনিসগুলো আপনাকে যাচাই করতে হবে। পাইলট প্রকল্প বা পরীক্ষামূলক বাস্তবায়ন। পলিসি মেকিং করলেই তো হবে না। আপনি এটাকে পাইলট প্রকল্পের মাধ্যমে এটা কি বাস্তবায়ন করতে পারছেন কিনা? সেই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। দেন পর্যবেক্ষণ ও মূল্যায়ন। যখন এটা পলিসিটা আপনার এক্সিকিউট হয়ে যাবে, তখন এটাকে পর্যবেক্ষণ করবেন, আর এটাকে মূল্যায়ন করবেন। যদি দেখেন যে ঠিকঠাক আছে, এটা কন্টিনিউ হবে। আর ঠিক না থাকলে এটাকে ডিসকন্টিনিউড করা হবে বা বন্ধ করে দেওয়া হবে। ওকে, ট্রানজিট ট্রান্সশিপমেন্ট আমরা বলে এসেছি। এবার পিয়ার পদ্ধতি। খুব প্রিয় প্রশ্ন, একটা বার্নিং কোয়েশ্চেন বাংলাদেশের সামনে নির্বাচনের। হ্যাঁ? পিয়ার পদ্ধতি কি? হ্যাঁ, পিয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা কি? ভালো দিক মন্দ দিক কি? এগুলো আপনাকে জিজ্ঞেস করবেই। কেউ না কেউ এই প্রশ্নটা ভাইবা বোর্ডে সামনে পাবেনই। এখন পিয়ার জিনিসটা কি দেখেন। পিয়ার হচ্ছে বুঝে যেতেছে প্রপোর্শনাল রেশিও। হ্যাঁ? আমার কাছে এই যে বাংলাদেশে ৩০০ টা আসন আছে। এই ৩০০ টা আসনে আমি ১০০ টা ধরি ১০০ টা আসন আছে। এই ১০০ টা আসনের মধ্যে বিএনপি হ্যাঁ, কিছু পোরশন পাইলো। হ্যাঁ, জামাত ইসলাম কিছু পোরশন পাইলো। বাংলাদেশ জামাত ইসলাম। দেন হচ্ছে আম ই এনসিপি কিছু পাইলো। এখন তারা যত পার্সেন্টেজ ধরি একদল পাইলো আ ৫০% আরেকজন পাইলো ৪০%, আরেকজন পেল ১০%। এইভাবে ৫০, ৪০, ১০ যে পার্সেন্টেজটা পাবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী সংসদীয় আসনে ওই কয়টা দিতে পারবে। যদি ১০০ টা সংসদীয় আসন ধরি, তাহলে কি ৫০ টা একদল ৫০ জন এমপি বসাইতে পারবে। ৪০% যে পেয়েছে ভোট, সে ৪০ জন এমপি বসাইতে পারবে আর ১০% এ ১০ জন। এটাই পিয়ার পদ্ধতি। সুন্দর পদ্ধতি। দেখেন ১০০ টা আসন থেকে ৪০% ভোট পায়, তারা ৪০ টা আসন পাবে। কত সহজ! একদম ইজি। এখন পিয়ার পদ্ধতির সুবিধা কি? ভালো দিক কি? এটা একটা ন্যায্য প্রতিনিধিত্ব তৈরি করে। যাতে কি ছোট দলগুলাও মনে করুন ছোট দল কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি। সে যদি বেশি অনুপাতে ভোট পায় তাহলে হ্যাঁ, বা যে অনুপাতেই ভোট পাচ্ছে সেই অনুপাতে তিনি সংসদে একটা আসন পেতে পারবে। তার কণ্ঠস্বরও শোনা যাবে। সংখ্যালঘুদের অংশগ্রহণ বৃদ্ধি, ঠিক আছে? সংখ্যালঘু সম্প্রদায় বা বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে। ভোটের অপচয় কম হবে। ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? এমন যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে তো বুঝতেই পারতেছেন। তাহলে একটা সুন্দর একটা সরকার তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তার ভোটাররা আ নির্বাচনে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি। কিভাবে? কোন এক দলের হাতে একদম ক্ষমতা মুষ্টিবদ্ধ হবে না। ওই যে ফ্যাসিজম তৈরির বা ফ্যাসিস্ট দল তৈরির কোন প্রক্রিয়া আর থাকতে পারবে না। কেউ ওই যে স্বৈরাচার হইতে পারবে না। ঠিক আছে?
ওকে? দেন পিয়ার পদ্ধতির অসুবিধাগুলো দেখি। জোট সরকার বাধ্যতামূলক হতে পারে। তাই না? কারণ হচ্ছে কোন দলই তো খুব একছত্র আধিপত্য পাইল না। হ্যাঁ? কেউ ৫০% পায়ই নাই, ৫১% পায় নাই। হ্যাঁ? পাইলো ৪৫, হ্যাঁ? দেন হচ্ছে ৪০, ১০ তাহলে কি জোট সরকার গঠন না করে কেউ এককভাবে দল তৈরি করতে পারবে না। দল বেশি হওয়ার সিদ্ধান্তে বিলম্ব হবে। কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতি দলের একটা অপিনিয়ন নেওয়া, হ্যাঁ? জিনিসটাকে পাস করা, ওই যে বিল, আইন, অধ্যাদেশ এগুলো করতে একটু সময়ের ক্ষেপণ হবে। দেন অঞ্চল ভিত্তিক প্রতিনিধি দুর্বল হয়। মানে কোন অঞ্চলে, হ্যাঁ, বিয়ারের মাধ্যমে যে আসলো, সে অত শক্তিশালী না। ঠিক আছে? হ্যাঁ? বা সরকারের প্রার্থী না আসায় ওই এলাকায় একটা প্রভাব পড়তে পারে। ঠিক আছে? দেন অস্থিতিশীলতার সম্ভাবনা থাকে। দল বিরোধের মধ্যে একটা মতবিরোধ হইতে পারে। তখন একটা অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি হতে পারে। এই জিনিসগুলো আপনারা জেনে যান। ওকে? ধন্যবাদ। এতটুকু আমার সেশন ছিল। সবাইকে অনেক শুভকামনা ভাইবার জন্য। ৬ তারিখ ভাইবা, বেশি সময় নেই। আপনারা ভালো করে পড়ুন, প্রস্তুতি নিন, হ্যাঁ? অসুস্থ হয়েন না। বেশি পেরেশানি নেওয়ার, হ্যাঁ, টেনশন নেওয়ারও দরকার নেই। ভালোমতো প্রস্তুতি নিয়ে যান। আর ভিক্টোরি ভাইবা বইটা আপনারা যাদের আছে তারা ভালোমতো পড়ে ফেলুন। আর যাদের নাই তারা এখন খুব দ্রুততম সময়ের মধ্যে ৫২ মেডিমার্ট থেকে, হ্যাঁ, বাংলা মেডের সঙ্গে যোগাযোগ করে কিনে ফেলুন। হ্যাঁ? আপনাদেরকে অনেক শুভকামনা আর আপনাদের জন্য দোয়া রইল। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।